প্রিয় দর্শক সবাইকে স্বাগতম অন্যদেশী পডকাস্টের আরেকটি এপিসোডে। আমরা এই সপ্তাহে চলমান কিছু ঘটনা নিয়ে আমাদের চিন্তাভাবনা শেয়ার করার চেষ্টা করব। তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা আমেরিকাতে 2 জন শিক্ষার্থী নিহতের ঘটনা নিয়ে। সেই ঘটনার আমাদের আলোচনার পরে গত এক সপ্তাহে আরও কিছু ঘটনার বা খবর পাওয়া গেছে যেখানে হচ্ছে, এবং এর মধ্যে বৃষ্টির মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং লিমনের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে বা কাজ শুরু হয়ে গেছে। তো এইসব নিয়ে আমরা কথাবার্তা বলবো, এটা একটু আপডেট দিব, এর বাইরেও আরো কিছু কথা বলবো। এইসব নিয়ে কথা বলতে অন্য দেশটির আরেকজন হোস্ট আমাদের সাথে আছে, আহমেদ। তো আহমেদ, কি অবস্থা? তুমি এই খবর টবর আপডেট কিছু দেখলা? কি কিছু বললো? So the latest কয়েকটা হলে আনফরচুনেটলি মানে আমরা যখন লাস্ট সেট করি তখন পর্যন্ত হলে কি নাহিদা বৃষ্টি তার দেহ খুঁজে পাওয়া যায়নি। তো এপ্রিলের 30 তারিখে কয়েকজন কায়াকার যখন কায়াকার তারা হলে গিয়ে বডির থেকে একটা ট্র্যাশ ব্যাগ খুঁজে পায়। তারপরে পুলিশ আসার পর চেক করে রিসেন্টলি হলে গিয়ে তারা কনফার্ম করেছে, ডিএনএ কনফার্ম করেছে এটা নাহিদা বৃষ্টি ছিল। স্যার ডিএনএ থেকে। তো এটা হলে গিয়ে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট। সো এখন পর্যন্ত প্রসিকিউটর বা যারা আছে তারা আসলে বলেনি যে মানে তারা কি করবে না করবে, এগুলো এখনো ভালোভাবে তারা পেশ করেনি। এর মধ্যে তো দেখলাম যে এখানে কিছু ব্যাপার মনে হয় করা আছে, দর্শকদের উদ্দেশ্যে বলার আছে। যেমন ফ্লোরিডাতে সম্ভবত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান আছে বা আইন আছে, যেটা আমেরিকার অনেক রাষ্ট্রই হয়তো অনেক অঙ্গরাজ্যেই সেটা নাই মনে হয়, তাই না? আমি কি ঠিক বলবো? তো ফ্লোরিডাতে এখন থেকে জিনিসটা যে মানে ফ্লোরিডাতে যেটা হবে মানে এরকম এটা যদি ফার্স্ট ডিগ্রি মার্ডার যে জিনিসটা বলে সেটা হলে যে প্ল্যান করে মার্ডার করেছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, কারণ হলে গিয়ে কিছু কোর্ট ডকুমেন্টে রিভিল হয়েছে যে সে হলে গিয়ে চ্যাট জিপিটি ইউজ করতেছিল। চ্যাট জিপিটিতে অনেক কিছু কোয়েশ্চেন করতেছিল, যে গান নিয়ে কোয়েশ্চেন করতেছিল। তারপরে আবার কাউকে যদি বস্তায় করে ফেলে দেওয়া হয় তাকে খুঁজে পাওয়া যাবে কিনা, বা গাড়ির নাম্বার প্লেট দেখা যায় কিনা, গাড়ির নাম্বার প্লেট, গাড়ির নাম্বার, ভেহিকল আইডেন্টিফিকেশন নাম্বার, ভিন বলে সেগুলো চেঞ্জ করা সম্ভব নাকি। এগুলো সে যদি করে থাকে তাহলে এটা ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জ হবে। তো সেই ক্ষেত্রে ফ্লোরিডা ইজ আ ডেথ পেনাল্টি স্টেট। সো নর্মালি ডেথ পেনাল্টি অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট হয়ে থাকে এরকম টাইপের কেসে। তো আমরা যেমন আবার দেখলাম যে মানে এখন রিসেন্ট আরো অনেক কিছু রিভিল হচ্ছে, মানে অ্যাজ উই গো অলং, যে ছেলেটা হিশাম, যে মেইন সাসপেক্ট, তো তার মেন্টাল কন্ডিশন নিয়েও অনেক কোয়েশ্চেন আসছে, যে সে অ্যাকচুয়ালি কি করছিল না করছিল এগুলা নিয়ে, যে তার যে 2023 যে অ্যারেস্ট রেকর্ড, তারপরে রিসেন্ট যে বিহেভিয়ারাল চেঞ্জ, তার রুমমেট, আরেকটা যে রুমমেট তার পরিচিত লোকজন সেগুলো আবার কনফার্ম করছে। তা হচ্ছে কি যে সে কাইন্ড অফ লাইক আনস্টেবল হইতে পারে। না এখন তাহলে কি আমরা যেমন যে তার আসলে এই মর্মান্তিক কি বলবো যে এই নৃশংস ঘটনার আমরা কিছুটা বিবরণ দর্শকদের সাথে একটু পরে শেয়ার করব। তার আগে যেমন একটু জানতে চাই যে এরকম ফ্লোরিডাতে তাইলে বা ইভেন ইউএসএতেই তো আমরা অনেক সময় শুনি যে মানসিকভাবে সুস্থ না, মানসিকভাবে অসুস্থ বলে তোমার পার পেয়ে যাওয়ার একটা ঘটনা বা চেষ্টা অনেক অপরাধীরা করে থাকে। সেই জায়গা থেকে এই ক্ষেত্রেও কি ওইদিকে যাওয়ার একটা সম্ভাবনা তাহলে রয়ে যায় কিনা, যে মানসিক অসুস্থতার দেখিয়ে সর্বোচ্চ শাস্তি থেকে দূরে থাকা? তো অনেকে হলে গিয়ে চেষ্টা করে, যেটা হলে গিয়ে অনেকটা সার্টেন যদি যে হয় যে ডেথ পেনাল্টি পাওয়ার পসিবিলিটি আছে। তো তার লয়ার বা অন্যান্য তারা হলে গিয়ে কোর্টের কাছে আবেদন করে থাকে যে হলে গিয়ে তার ইভ্যালুয়েশন করা হবে, যে ইফ হি ইজ ফাউন্ড কম্পিটেন্ট, মানে কম্পিটেন্সি চেক করে যে সে ইজ ফাউন্ড কম্পিটেন্ট টু স্ট্যান্ড ইন ট্রায়াল, জুরি ট্রায়াল অপশন যায়। তো ওই ইভ্যালুয়েশনে যদি দেখা যায় যে সে আসলে মেন্টালি সাউন্ড না, মেন্টালি ঠিক নাই, তো তাকে হলে গিয়ে অনেক সময় দাঁড় করায় না। তো অনেক সময় সেক্ষেত্রে ওদিকে লয়াররা চেষ্টা করে যে তাকে নট গিলটি প্লি ফর দ্য রিজন অফ ইনস্যানিটি এটা নেওয়ার জন্য। তখন মেন্টাল ইনস্টিটিউশনে পাঠায় দেওয়ার চেষ্টা করে, তাই তো? হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখা যায় যে হলে গিয়ে মানে
তারা ডেথ পেনাল্টি মানে কনফার্ম যদি হয় এটা ট্রাই করে। দেখা যায় যে যদি নট গিলটি ওইটার যদি রিজন অফ ইনসানিটি দেয় তো তাদেরকে হলো গিয়ে বিভিন্ন টাইপের স্টেট মেন্টাল হসপিটাল সেগুলো অ্যাকচুয়ালি জেলের মতোই সেখানে পাঠিয়ে দেওয়া হবে ইনডিফিনিট টাইমের জন্য। মানে কোনো টাইম মেনশন করে না। তো হইতে পারে যে এটা অনেক কেসে দেখা গেছে যে মানুষজন ১০, ১৫, ২০ এবং সারা জীবন থেকে যায়। বের হয়ে আসতে পারে না। তো এগুলো অনেক সময় কেস হইতে পারে। তো এটা এটা ডিপেন্ড করবে হলে গিয়ে যে মানে প্রসিকিউটর তার যে লয়ার আছে তারা হলে গিয়ে ডিসাইড করবে যে ও কি হইতে পারে। মানে কিভাবে তারা ট্রাই করবে এই জিনিসটা। আর বুঝতে পারছি। আরেকটা জিনিস দেখছি যে মানে তার যে ক্রিমিনাল রেকর্ড আছে সেগুলো হলে গিয়ে ইট উইল প্লে ইনটু এফেক্ট। ক্রিমিনাল রেকর্ড হলে গিয়ে আর মানে সব ওগুলাও যাচাই বাছাই করে তারা হলে গিয়ে এগুলা দেখবে যে হলে গিয়া যে না সে তো তার তো ক্রিমিনাল রেকর্ড আছে। তা তো হ্যাজ আ এক্সটেন্সিভ হিস্টোরি উইথ দ্য পুলিশ। তো সেক্ষেত্রে এগুলো হলে গিয়ে অনেক সময় কাজ নাও হতে পারে। এটাই। না, তার ক্রিমিনাল রেকর্ড যেমন আমরা বেশ কিছু দেখছি ওই যে তার যে ২০২৩ যে অ্যারেস্ট ওয়ারেন্ট বা কেস টেস হয়েছিল সেটা কিন্তু তার নিজের ভাই করছে, তার নিজের ছোট ভাই। কারণ হচ্ছে সে তার পরিবারের উপর তার মায়ের সাথে তার বোন, ছোট বোন, ছোট ভাই এদের সাথে যে কি বলবো যে নির্যাতন করা বা হচ্ছে তোমার ভালো আচরণ না করা বা অন্য আরো অনেক ঝামেলা করছিল। এই কারণে তার ছোট ভাই হচ্ছে বাধ্য হয়ে তাকে হচ্ছে এই রিস্ট্রেইনিং অর্ডার নেওয়ার ব্যবস্থা করছিল যাতে করে এই বাসায় না আসতে পারে। তো সে মনে হয় পরবর্তীতে ওই কেসটা আর কন্টিনিউ করতে পারে নাই। রিস্ট্রেইনিং অর্ডারটা ছিল বাট কেস মনে হয় কন্টিনিউ করতে পারে নাই। কেস ড্রপ হয়ে যাওয়ার কারণে পরে যখন গত বছর তারা আবার এই রিস্ট্রেইনিং অর্ডার নেওয়ার চেষ্টা করছে তখন বলছে যে কোর্ট যে আগের কেস তো সে প্রমাণিত হয় নাই কিছু যে করছে, যে কারণ কেস তো ড্রপ হয়ে গেছে। সো তারা কিন্তু এই রিস্ট্রেইনিং অর্ডারটা নতুন করে ইস্যু করে নাই। তো এর ফলে সে কিন্তু তখন বাইরেই রয়ে গেছে। তো এইটার যে ঘটনা সেটা হচ্ছে যে আজকে এখানে এসে থামছে আর কি। তো তার ছোট ভাই এরকম একটা মন্তব্য করতেছিল যে আমি যদি তখন সামহাও টাকা পয়সা জোগাড় করে এই মামলাটা কন্টিনিউ করতে পারতাম তাহলে হয়তো এই ধরনের পরিস্থিতি নাও হতে পারতো আর কি। এবং এর সাথে আরও একটা তথ্য জোগাড় করি যে যেদিন এই খুনিকে গ্রেফতার করা হয় তাকে তার মায়ের বাসা থেকে, মানে তার নিজেদের বাসা যেটা সে যেখানে ভাড়া থাকতো সেখানে না, সেখান থেকে গ্রেফতার করা হয়। সে তখন সেখানে যে ডোমেস্টিক কী বলবো ভায়োলেন্সের জন্য যে পুলিশে কল করা হয়েছিল এটা কিন্তু কারণ ছিল যে সে তার নিজের বোনের সাথে হচ্ছে এমন কিছু আচরণ করছিল যেটা হচ্ছে অস্বাভাবিক ছিল আর কি। পরবর্তীতে তাদের বাসা থেকে পুলিশে কল করা হয়। তো তখন আসলে পুলিশ যায় আর কি। এবং আমরা এই ঘটনার তারপরে এই খুন করা থেকে শুরু করে এর মধ্যে কি হলো এই ঘটনাটা আমরা মনে হয় কিছুটা আলোচনা করলে ইয়ে হবে যে এখানে একটা বিষয় আমরা আনবো আর কি হয়তো যে এখানে এই এআই বা চ্যাট জিপিটিরও একটা ইনভলভমেন্ট ছিল, যেটা তুমি শুরুতেই বলছিলে যে চ্যাট জিপিটিকে কিছু প্রশ্ন করা হয়েছিল। তো এখানে এখন চ্যাট জিপিটি এটা কি রিপোর্ট করতে পারতো কিনা বা তার অ্যাকাউন্ট কি সাসপেন্ড করে দিতে পারতো কিনা, এই ধরনের প্রশ্ন আসতেছে যে চ্যাট জিপিটির কি উচিত ছিল পুলিশকে জানানো বা অ্যাটলিস্ট সরকারকে জানানো, নাকি এটা প্রাইভেসির কারণে না জানানোই ভালো। এগুলো নিয়ে আমরা বলবো একটু পরে। তুমি যদি আমরা এই ঘটনার বিস্তারিত যাওয়ার আগে কিছু বলার থাকে বলতে পারো। আর এমনিতে হলে কি যেটা জিনিস হচ্ছে গিয়ে যে মানে যে আপনি যে বললেন যে রিলেটিভ যে ইস্যুটা সে এমনি মানে হি স্টার্টেড শোয়িং সাম সাইন্স। তো তার মানে কি ড্রাগ অ্যাবিউজ নিয়েও কিছু হিস্টরি আছে। অ্যাকচুয়ালি হি ওয়াজ ভেরি মানে নরমাল না। কোনোভাবেই সে নরমাল না। তো তার হলে গিয়ে যেমন সে আবার যেমন অনেক জায়গায় ক্লেইম করছিল যে রিসেন্ট আই থিংক ইট ওয়াজ রিসেন্ট ডেইজ এ তো সে হি ইজ এ সন অফ মেরি। সো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হিজ ওন ব্রাদার এরকম টাইপের ক্লেইমও করছিল। মানে সে ছেলে হিসেবেই নিজেকে সে কি সান অফ মেরি বলছিল? সন অফ মেরি। আচ্ছা। সন অফ মেরি। সো আর সে তার ব্রাদারের পিতা। আচ্ছা, আচ্ছা। এরকম টাইপের জিনিসপত্র সে ক্লেম করছিল। It's a clear signs of psychosis, but he could be a psychopath like that. All we could know. যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো মোটিভ জানি না। আর মানুষজন হলে গিয়ে যে they're theorizing, তারা হলে গিয়ে কমেন্টে যারা হলে গিয়ে অনেক ভালোভাবে চিনেও না তারা অনেক কিছু বলার চেষ্টা করতে। ফার্স্ট অফ অল আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে মানে চ্যাটজিপিটির জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। These are very important. যে মানুষজন অনেকে বলছে যে হলে গিয়ে তারা দুইজন একসাথে থাকতো।
লিমন আর বৃষ্টি বাট অ্যাকচুয়ালি একসাথে থাকতো না। হুম, হুম, বৃষ্টি থাকতো অন ক্যাম্পাসে আর লিমন থাকতো অফ ক্যাম্পাস হাউসিং এ। হুম, তো আর সে মানে তাদের যে কি মোটিভ, সে আদৌ কি তাদের সাথে কোনো কানেকশন ছিল নাকি এটাও আসলে জানা যায় না। তো হুম, অনেকে হুম, আবার বলতেছে থার্ড রুমমেট যে ছিল তার কি ভূমিকা হুম, 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 কিছু জানে না। তো আমি ওদিকে বাস্তবতায় দেখছি যে ওদিকে রুমমেট ওয়ার্ডটা কিন্তু আমেরিকান ওয়ার্ড। এটা আসলে অনেকে কনফিউজড হয়ে যেতে পারে। অন্যান্য ইউকে টার্ম হচ্ছে যে হাউসমেট। হুম, রুমমেট হুম, ডাজন্ট মিন দ্যাট একই রুমে ২ জন শেয়ার করে। হুম, হুম, আমেরিকাতে হাউসমেটকে রুমমেট বলা হয়। তো অনেক সময় দেখছি যে ওদিকে রুমমেটরা হলে গিয়া একজন আরেকজনের সাথে কথাও বলে না, দেখাও করে না। ইট ডাজন্ট মিন দ্যাট যে তারা সবাই ফ্রেন্ড বা পরিচিত। হুম, এগুলো হুম, হুম, র‍্যান্ডমলি অ্যাসাইন করা হয় অ্যাপার্টমেন্ট। এগুলো আমরাও দেখেছি তো এগুলা। হুম, 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 ডেফিনিটলি, ডেফিনিটলি। তো সেই জায়গা থেকে আমরা এই কিছু ঘটনার যদি বিস্তারিত দেখি তাইলে আসলে এই ঘটনাটার নৃশংসতা কিছুটা বোঝা যাবে বা এখানে যে আসলে মানে বেশ কিছু প্রশ্ন যেটা তুমি বললা এর মধ্যে বেশ কিছু প্রশ্ন আরো আসতে পারে আরকি। যে ওই ১৬ ডিসেম্বর ওদের যখন হচ্ছে ওরা ২ জনই নিখোঁজ হয়ে যায়, তখন বেসিক্যালি পুলিশ হচ্ছে নাকি হ্যাঁ, ১৬ এপ্রিল হ্যাঁ। পুলিশ নাকি রাতের বেলা ওই একই জায়গাতে ওই লিমনের মোবাইল ফোন এবং হচ্ছে এই যে খুনি তার যে গাড়ি, সেই গাড়ি দেখতে পায়। কিন্তু তাকে যখন ১ম এ জিজ্ঞাসাবাদ করা হয় বা এমনিতেই জানতে চাওয়া হয়, সে কোথাও গেছিল কিনা? সে অস্বীকার করে যে সে কোথাও যায় নাই। পরবর্তীতে যখন তাকে আবার বলে আবার তারপরের দিন তাকে আবার ডেকে আনা হয় যখন তারা গাড়ির ফুটেজ-টুটেজ পায়। তখন সে বলে যে, "না, সে গাড়ি নিয়ে গেছিল।" বলে যে, "কি করতে গেছিলা?" তখন সে বলতেছে যে, "আমরা হচ্ছে আমাকে লিমন বলছিল যে লিমন আর বৃষ্টিকে ওই ক্লিয়ার ওয়াটার নামে এক জায়গাতে নামায় দিয়ে আসতে আরকি। সেখানে হচ্ছে নামায় দিয়ে চলে আসছি। আমি আর কিছু জানি না।" আমরা ফ্লোরিডার ম্যাপ দেখতে পারি যে, এই যে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা হচ্ছে এখানে। আর ক্লিয়ার ওয়াটার হচ্ছে কোন দিকে? এই সাউথের দিকে তো মনে হয়। এই যে দেখি ওয়েস্টের দিকে আচ্ছা। আর আচ্ছা। তো প্রায় ২ ঘন্টা দূরে আরকি। এই যে এইখান থেকে এদিকে যাইতে বলছিল। এই ব্রিজের এখানেই মনে হয় তাদেরকে পাওয়া গেছে, তাই তো? মনে হয় খুব সম্ভবত ফ্র্যাঙ্কলিন হাওয়ার্ড ব্রিজের কথা বলছে। এটাই মনে হয় সেটা। তো এরপরে হচ্ছে তখন যাকে তাকে যখন মানে আবার ইয়ে করা হয়, মানে জানতে চাওয়া হয় যে তুমি হচ্ছে এই তোমার গাড়ি কেন দেখা গেছে? এটা বলে। তারপরে হচ্ছে সে তখনও ওই অন্য আরেকটা মিথ্যা গল্প বলার চেষ্টা করে। এর মধ্যে মনে হয় পুলিশ আরো কি বলবো যে আরো কিছু সিসিটিভির ফুটেজ-টুটেজ পায় আশেপাশে থেকে। তখন তারা কনফার্ম হয় যে এই গাড়িটা তারই ছিল, সেই গেছিল। এবং সে ওইখানে ১০ মিনিট থেকে মনে হয় আবার ফেরত চলে আসছে। তারপরে ফেরত আসার পরে তখন হচ্ছে নাকি ওই তারা রাত ১০ টার দিকে আ সেই ইয়ে থেকে ফোন থেকে DoorDash এর মাধ্যমে আ এটা হচ্ছে ১৬ তারিখে আচ্ছা। তার হচ্ছে আরেক রুমমেটকে যখন জিজ্ঞেস করা হয়, সে তখন বলে যে ১৬ তারিখ রাতে সে দেখছে যে আ এই যে আবু গারিবে না সামথিং এর নাম। এই যাই হোক নামটা বলতে ইয়ে হচ্ছে হ্যাঁ, গার্বিয়ে। তো সে ঐদিন রাতে নাকি ট্রলিতে করে মনে হয় কালো ব্যাগ-ট্যাগ সরাচ্ছিল এবং তারপরের দিন ১৭ তারিখেও সে নাকি এই ট্রলিতে করে আবার আরো কিছু জিনিসপত্র সরাচ্ছিল। তো পরে মনে হয় পুলিশ যখন ওই ১৬ তারিখে তো জানতো না। ১৭ তারিখে মনে হয় আম বৃষ্টির কোনো একজন ফ্রেন্ড বা ২ জনেরই ওদের মিউচুয়াল ফ্রেন্ড আরকি লিমন এবং বৃষ্টির। সে মনে হয় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার পুলিশকে জানায় যে হচ্ছে ওদের ২ জনের সাথে কনট্যাক্ট করার চেষ্টা করতেছি, পাচ্ছি না। তখন হচ্ছে পুলিশ ওই যে মিসিং পারসন থেকে মিসিং এন্ডেঞ্জার্ড পারসন বা এরকম কিছু একটা করে আরকি। তো এর মধ্যে তারা হচ্ছে এই খবর তখনও জানতো না ১৭ তারিখেও। তো এই যে এখানে হচ্ছে আবু গারবি যেমন ১৭ তারিখে ChatGPT-র কাছে জিজ্ঞেস করতেছে যে যেখানে সে গেছিল ওই স্টেট পার্কে কি গাড়ি তল্লাশি করা হয় কিনা? এবং ১৭ তারিখ সে ২ বার রাত ১টা থেকে ৪টার মধ্যে ওই হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজে গেছে। এবং পরে হচ্ছে তারা তার বন্ধু সেই দিনই ১৭ তারিখ যখন পুলিশের জানায় তারা হচ্ছে গিয়ে দেখে যে তার অফিসে সবকিছু আছে বৃষ্টির অফিসে এবং লিমনের বাসায় শুধু লিমন নাই, লিমনের ফোন রয়েছে বাসায়, পাসপোর্ট রয়েছে বাসায়। তারা পুলিশ হচ্ছে এগুলা গিয়ে ওর রুমেই পাইছে। এবং পুলিশ নাকি পরবর্তীতে বা ওইদিনই মনে হয় তারা আ ইয়েও করছে
লিমনের বাসায় হচ্ছে বৃষ্টির মনে হয় শুভ পাইছে, জুতাও ছিল মনে হয় এখানে একটা জুতা। হ্যাঁ। তো এগুলার কারণে যখন ইয়ে হয় তারা হচ্ছে তার বাবা মায়ের সাথে তার মায়ের সাথে কথা বলে, তার মা হচ্ছে এই আবু গার্বিয়ের মা জানায় যে হচ্ছে তার ছেলে আগে থেকে রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে, এই সহিংস আচরণ করে। তখন তারা ওই যে আগে যে তাদের যে ময়লার ইয়ে ছিল সেই ময়লার মানে ট্রলি ময়লার যে বাস্কেট সেটা মনে হয় খালি করে নেই, তো ওইটা হচ্ছে পুলিশ নিয়ে গেছে। পুলিশ সেখান থেকে হচ্ছে যে লিমনের মানি ব্যাগ, চশমা, রক্তমাখা পোশাক টোশাক খুঁজে পায় আর কি। পরে তারা হচ্ছে ওই ইয়ার গাড়িও চেক করতে চায়, আবু গার্বিয়ের গাড়িও চেক করতে যায়, এবং তারা দেখে যে গাড়িটা হচ্ছে রিসেন্টলি একেবারে ইয়ে করা হয়েছে, ক্লিন করা হয়েছে, যে কোনো কিছু যেন প্রমাণ টমান না থাকে। ইভেন বাসায়ও হচ্ছে নাকি ক্লিন টেন করছে, এই জন্য কোনো প্রাথমিক পর্যায়ে কোনো তেমন ডিরেক্ট কিছু চোখে পড়ে নাই। মানে কিন্তু পরে যখন তারা হচ্ছে আবার ভালো করে চেক করতে গেছে তখন হচ্ছে তারা মানে ওয়ালে বিভিন্ন ধরনের ছোপ দাগ দেখছে, বা কার্পেটের মধ্যেও কিছুটা লাল লাল ইয়ে দেখছে। তখন তারা হচ্ছে আবার এই এক ধরনের কেমিক্যাল আছে কি যেন একটা, যেটা দিয়ে হচ্ছে মনে হয় কার্পেটের মধ্যে ইয়ে করলে ওই ব্লাড স্টেইনড অংশগুলো সব ফুটে উঠে, এই ধরনের একটা ইয়ে আছে। তো সেইটা হচ্ছে তারা পরবর্তীতে যখন কার্পেটের ইয়ে করে দেখে, তখন দেখে যে হচ্ছে এই ঘটনা কোথায়, মানে ধারণা করা হয় কি ঘটনা সম্ভবত কিচেনে ঘটছে, রান্নাঘর থেকে পরবর্তীতে ওই আবু গার্বিয়ার রুমে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে কার্পেটে হচ্ছে যে পরিমাণ জায়গা রক্তাক্তের থাকার ছাপ ছিল, এতে করে হচ্ছে পুলিশের ধারণা হয় যে হচ্ছে দুজনের কেউ হয়তো বেঁচে নেই আর কি। পরবর্তীতে তখন হচ্ছে যেমন ওই যে বৃষ্টির পরিবারকেও জানানো হয় যে ওর বৃষ্টিরও বেঁচে থাকার সম্ভাবনা কম বা মারা গেছে। তো এর মধ্যেও কিন্তু এই যে এগুলো চলতেছে, এগুলোর মধ্যেও হচ্ছে কিন্তু এই যে গার্বি এসে হচ্ছে চ্যাট জিপিটির সাথে অন্যান্য কথাবার্তা বলতেছিল যে আরো কি জানি, যে আমাকে খুঁজে পাওয়া যাবে নাকি, বা ওই যে মিসিং এন্ড ডেঞ্জার পার্সন মানে কি, এই ধরনের প্রশ্ন করতেছিল। এবং 24 তারিখে হচ্ছে ইয়ে করা হয়, যে যেদিন এই লোককে গ্রেফতার করা হয় সেই দিন হচ্ছে ওই ব্রিজের পাশেই হাইওয়ের পাশেই একটা কালো ব্যাগে হচ্ছে কালো ব্যাগ পাওয়া যায়। পরে হচ্ছে সেটা পুলিশ কনফার্ম হয় যে হচ্ছে এটা লিমনের মৃতদেহ ছিল। এবং গত 28 তারিখ সম্ভবত ইয়ের মৃতদেহ উদ্ধার করে, তুমি যেটা বলছিল যে কায়াকাররা খুঁজে পায় আর কি। পরে হচ্ছে ডিএনএ টেস্টের মাধ্যমে ইয়ে করে, এবং দুইজনের ক্ষেত্রে মনে হয় পুলিশ ধারণা করছে যে পুলিশ ধারণা করতেছে না, মানে ওই ইয়াতে পোস্টমর্টম রিপোর্টে আসছে মনে হয় যে ছুরিকাঘাতে এদেরকে ইয়ে করা হয়েছে আর কি, আক্রমণ করা হয়েছে। তো এই হচ্ছে ওভারঅল ঘটনার বিস্তারিত। আমি হয়তো আরো কিছু জিনিস বাদ পড়তে পারে, তার কি বলবো, যেমন আসবে হয়তো আরো ব্যাপার সময়। এর মধ্যে যেটা বলছিলাম যে 27 তারিখে ফ্লোরিডা স্টেট হচ্ছে অঙ্গরাজ্য নিজে চ্যাট জিপিটির বিরুদ্ধেও মনে হয় মামলা করার ইয়ে করছে, চেষ্টা করছে বা শুরু করছে, এটা দেখলাম। তো It's actually মানে Florida Attorney General যিনি আছে, তো they launched an inquiry on actually মামলা। আচ্ছা মামলা না, ইনকোয়ারি শুরু করছে। আচ্ছা হ্যাঁ, inquiry। তো এইটাতে কি আরো কিছু হবে বা হ্যাঁ সরি এটাতে I think it will go just for now we don't have to wait. এগুলো হলে অনেক lengthy process। এখন আপনারাও যারা শুনছেন যে পরে করতে পারেন যে ওদিকে ইমিডিয়েটলি কোনো ট্রায়াল হবে বা কিছু হবে, ইমিডিয়েটলি কিছু হয় না। এগুলো ট্রায়াল ডেট অনেক সময় সেট করা হয় 1-2 বছর পরে গিয়ে সেট হয়। তখন থেকে ট্রায়ালটা আবার শুরু হতে পারে। তো সেক্ষেত্রে তখন it will come back to highlight again। তো for now অনেক সময় আবার যদি দেখা যায় কেস ইজ লাইক ওপেন এন্ড শাট কেস, কোনো এভিডেন্স টেভিডেন্স সবকিছুই আছে, তো অনেক সময় হলে গিয়ে তারা ট্রায়াল বাদ দিয়ে ডিরেক্টলি গিলটি প্লি দেয়, চলে যায়। তো সেক্ষেত্রে জাস্ট সেন্টেন্সিং বা নর্মাল জাজ ডিসাইড করবে তার কি পরিণতি হবে। বাট তার যদি মনে করে, সে যদি মনে করে থাকে, তার লয়ার বা সাসপেক্ট হিসাম যদি মনে করে থাকে যে তার গ্রাউন্ড আছে, সে কিছুটা মানে সে নিজে নির্দোষ বা কিছু, সে আপনার জুরি বাই ট্রায়াল, মানে ট্রায়াল বাই জুরি সেক্ষেত্রে জুরি ডিসাইড করবে তার পরিণতি কি হবে, গিলটি নাকি নট গিলটি। সেক্ষেত্রে তো আরেকটা জিনিস হলে গিয়ে মানুষজন এখন বারবার বলতেছে যে হলে গিয়ে অফ ক্যাম্পাস হাউজিং এ সিকিউরিটি ইস্যু। হ্যাঁ, এটা আছে। তো অনেক সময় দেখা যায় যে মানে এই ক্যাম্পাসের জাস্ট সাথেই কিন্তু এটা ছিল, এই অ্যাপার্টমেন্টটা। তো এই অ্যাপার্টমেন্টটা প্রাইভেট অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হাউজিং। তো এগুলো একটা বড় একটা কোম্পানির আন্ডারে এটা।
থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লেখা আছে যে শুধু এটা স্টুডেন্ট অনলি হাউজিং। বাট এটা আসলে তারা ডিসাইড করতে পারবে যে হলো এটা কে থাকে, কে থাকবে না। বাট ডরমিটরি বা কিছু যদি হইতো অন ক্যাম্পাস এই ইউনিভার্সিটি অফ সাউদার্ন ফ্লোরিডার আন্ডারে, তো সেই ক্ষেত্রে হলে গিয়ে ইউনিভার্সিটি ডিসাইড করে যে ইউনিভার্সিটি শুধু স্টুডেন্টদেরকেই থাকতে দেবে। তো এখন কিভাবে এরকম একটা ছেলে হইতে পারে যে সে তখন সে তো আগেও স্টুডেন্ট ছিল ২০২৩ পর্যন্ত। ২ বছর ধরে পড়াশোনা করছে। ২ বছর পড়াশোনা করার পর তারপরে সে পড়াশোনা ছেড়ে দেয়। তো সেক্ষেত্রে এজন্য হইতে পারে সে ওই ক্যাম্পাসে থাকতো, ওই অ্যাপার্টমেন্টে থাকতো। কিন্তু আচ্ছা, আচ্ছা। কে থাকবে না থাকবে এগুলো আসলে মানে খুবই সিভিয়ার ফেলেনি ক্রাইম যদি না হয়। আর যেগুলো বললাম যে ডোমেস্টিক ভায়োলেন্স এর যে এগুলা এটাও ডিপেন্ড করে যে মাঝে মধ্যে এটা দেখা যায় যে হলে গিয়ে ফেলেনি অ্যারেস্ট করা হয় ডোমেস্টিক ভায়োলেন্স এ, বাট এটা পরে গিয়ে আবার কোর্ট বা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তারা হলে গিয়ে ওইটাকে মিসডিমিনার বানায় এই নরমাল শাস্তি রেস্ট্রেনিং অর্ডার টর্ডার দিয়া তারপরে হলে গিয়ে ছেড়ে দেয়। তো এগুলো আবার ব্যাকগ্রাউন্ড চেক কেউ স্ট্রো করে না। তো ওইভাবে একটা অ্যাপার্টমেন্টের ম্যানেজমেন্ট ওইভাবে ক্লিয়ারলি আসলে বলতে পারে না যে হলে গিয়ে যে মানে দেখা যায় যে অনেকের আবার ফেলনি ডিউআই আছে, এটা খুবই কমন। তো এই বেসিসে তারা হলে গিয়ে বলতে পারে না যে এই স্টুডেন্টকে বা এই লোককে এখানে ভাড়া দেওয়া হবে না। আর রুমমেট অ্যাসাইনমেন্ট করা হয় র্যান্ডমলি। কারণ আমরা ২ জনই যেটা জানি সেটা হচ্ছে এই যে আমেরিকাতে ডিসক্রিমিনেশন ল ইজ ভেরি স্ট্রিক্ট। কারো রেস, ন্যাশনালিটি, রিলিজিয়ন, সেক্স এগুলো সেক্সুয়াল প্রেফারেন্স এগুলোর বেসিসে তাদের ডিসক্রিমিনেট করা যাবে না হাউজিং এর ব্যাপারে স্পেশালি ইনফ্যাক্ট জবের ব্যাপারেও। তো ইট ডিপেন্ডস। সো সেক্ষেত্রে বলতেছি যে মানে অ্যাপার্টমেন্টের পুরোপুরি হ্যাঁ, তাদেরকে যে দায়ী করা যাবে বা তাদের ইয়ে আছে। কিন্তু হ্যাঁ, কমপ্লেইন আমি অন্যান্য কি বলবো যে প্যালেস্টাইনদের কাছেও শুনলাম আরকি যে এই ফ্লোরিডার যারা বিভিন্ন জন কথা বলতেছে তাদের কাছে শুনলাম যে এই ধরনের ঘটনা ঘটে আরকি। যে স্টুডেন্টদের সাথে যে অন্য নন স্টুডেন্ট এদেরকে ইয়ে করে দেওয়া, ট্যাগ করে দেওয়া এই ধরনের ব্যাপার-স্যাপার। কিন্তু হ্যাঁ, এইটা হয়তো এই ঘটনার ক্ষেত্রে কোনো সমাধান বা ওই ধরনের কিছু না হইলেও বাট এট লিস্ট ফ্লোরিডাতে অন্তত দেখা যাবে যে হয়তো তারা মানুষজন একটু সচেতন হচ্ছে বা সে হয়তো নিজে থেকেই একটু যাচাই বাছাই বা বোঝার চেষ্টা করছে আমি স্টুডেন্ট ছাড়া অন্য কারোর কাছে থাকবো না হয়তো এরকম একটা ব্যাপার। সে হ্যাঁ, আর এটা বলা টাফ আসলে। আমরা যেখানে পড়াশোনা করছি আমি 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 তার কোনোভাবে আই এম নট ট্রাইং টু ডিফেন্ড দ্যাট গাই। আমরা যেখানে পড়াশোনা করছি সেখানে দেখা গেছে যে ক্যাম্পাসে শুধু বন্দুক আনা ইলিগাল না। কারণ ক্যাম্পাস ক্যান ডিটারমাইন দ্যাট ল। যেহেতু এটা প্রায় ক্যাম্পাসের হ্যাঁ। বাট ক্যাম্পাসের জাস্ট বাইরেই ইউ ক্যান কিপ ইউর গান। তুমি তোমার বাসায়ও গান রাখতে পারো। সো দেখা যাইতো যে তাহলে যেসব স্টুডেন্টরা বাইরে অফ ক্যাম্পাস হাউজিং এ থাকতো, হ্যাঁ, আমাদের হাউসমেটরা অনেকেই কিন্তু গান থাকতো। তাদের রুমে গান আছে, সবকিছু আছে। বিকজ ইটস আ রাইট টু বেয়ার কনস্টিটিউশন এর ক্যারি একটা স্টেট। তো সেক্ষেত্রে যে সবচেয়ে সেফ হয়ে যাবে এটাও আসলে বলা খুবই টাফ। টাফ ডেফিনিটলি। না এখানে এখন ইয়ে হচ্ছে যে বাংলাদেশের মানুষের চাওয়া বা তাদের পরিবারের যে চাওয়া যে বাংলাদেশ এমবাসিও শুনলাম কাজ করছে এটা নিয়ে যে এটার জন্য সর্বোচ্চ শাস্তির জন্য চেষ্টা করা আর কি। এটাই হচ্ছে আপাতত ঘটনার মূল ইয়া। আর লিমনের মৃতদেহ মনে হয় এই সপ্তাহেই বাংলাদেশে যাচ্ছে। আর বৃষ্টিটা এখনো মনে হয় কোনো ডেট জানা যায় না। আর কাল বা শুক্রবার দিন সম্ভবত জানাজা হয়েছে আর কি ওইখানে দেখলাম ফ্লোরিডাতে ওদের জন্য জানাজা করা হয়েছে। এই হচ্ছে এই ঘটনার হাই কমিশন অ্যাকচুয়ালি ইন্টারভিন কোন স্টেপ নিচ্ছে। হ্যাঁ। ইন্টারেস্টিং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে সেটা করছে। So this could be a great time to talk about something আমাদের আজকের এপিসোডে কথা বলার ইয়ে ছিল। সেটা হচ্ছে যে মানে আমরা এটা নিয়ে আগেও কভার করেছি। তো আপনারা অনেকে নিজেদের মতো অনেক কিছু দিয়ে এটাতে কথা বলছি যে বাংলাদেশে কতজন বাংলাদেশী আসলে রাশিয়াতে জয়েন করছে, যুদ্ধে জয়েন করছে। এটা সঠিক জানি না। আমরা হচ্ছে যেমন একটু শুনে আসি আগে ভিডিওটা, তারপরে হচ্ছে এটা নিয়ে কথা বলে দর্শকদের মনে হয় বুঝতে একটু সুবিধা হবে যে আমরা কি বলতেছি আসলে।
বাংলাদেশে যেমন শুধু যে পড়াশোনা করতেই মানুষ বিদেশে যাচ্ছে তা না, এটা একটু ব্যাকগ্রাউন্ড যদি বলি আর কি, যে মানুষজন যে যুদ্ধ করতেও যাচ্ছে। আমরা আরো গত বছর এইটা নিয়ে কথা বলছি যে রাশিয়াতে বাংলাদেশে অনেক তরুণরা গিয়ে জড়িত হচ্ছে টাকা পয়সার লোভে বা রাশিয়াতে থাকার পারমিশন টারমিশন এইসবের জন্য হয়তোবা। তো এই ভিডিওটা দেখে আমরা হচ্ছে শর্ট করে একটু দেখবো, দেখে এটা নিয়ে আমরা বিস্তারিত কিছু আলোচনা করবো। ইয়াসিনকে এই আর্মিতে যোগ দেওয়ার একমাত্র লোক হচ্ছে এই সোহেল সর্দার নীরব। আর রাশিয়ান আর্মিতে অতি প্রথম সিনোটেক থেকে এই সোহেল সর্দার নীরব জয়েন করে, এবং জয়েন করার পরে ও সব তথ্য নিয়ে যে একটা লোক ঢুকাই দিলে রেফারেন্স হিসেবে কত পাওয়া যায়, কেমনে কত পাওয়া যায়, সব খোঁজখবর নিয়ে ও লোক ঢুকাইছে। ও কম করে হলেও 30 জন লোক ঢুকাইছে। এর মধ্যে তার 20-25 জনে মারা গেছে, আর যেগুলা সেগুলো নিখোঁজ, মানে এগুলো একদম টোটালি নিখোঁজ। ও বলে যে ঢুকো, আমার ভালো ভালো বড় বড় কমান্ডারের সাথে আমার হাত আছে, বড় বড় কমান্ডার আমার আমার বস, তাদেরকে আমি টাকা দিয়ে ওখান থেকে বের করে দেবো। আচ্ছা, এটা হচ্ছে ওই মূলত আরো ভিডিওটা আরো কিছুক্ষণ আছে, বাট আমরা যদি এইটুকুর মধ্যে দেখি যে হচ্ছে মূল ব্যাপার যেটা, যে সোহেল সর্দার নীরব বলে বাংলাদেশে একজন খুব পপুলার একজন ব্লগার আছেন এখন, যে রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে ব্লগিং করেন এবং বাংলাদেশে বিভিন্ন সময় তাকে নিয়ে নিউজ টিউজ হয়, এটা দেখা যায়। তো উনি নাকি দালালি করেন, উনি বেসিক্যালি নাকি হচ্ছে মানুষকে যুদ্ধের সাথে ইনভলভ করায় দিলে তার একটা কমিশন পান। তো আর পাশাপাশি হচ্ছে আবার যাদেরকে যুদ্ধে যুক্ত করে দিচ্ছেন তাদের কাছ থেকেও উনি টাকা নেন, এই বলে যে তুমি হচ্ছে যুদ্ধে তো জয়েন করার কারণে তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা পাচ্ছ, আর কিন্তু তোমাকে তো যুদ্ধে পাঠাবে ফ্রন্টে, তো আমাকে যদি কিছু টাকা দাও, ওইখানকার কমান্ডারদের সাথে আমার পরিচয় আছে, তাকে আমি টাকা দিলে সে তোমাকে হচ্ছে পেছনে রাখবে, মানে সে তোমাকে অন্য কাজে রাখবে আর কি, যে খাবার দাবার রান্না করা বা পরিষ্কার করা বা মাটি কাটা এইসব কাজে যুক্ত রাখবে। তো অনেকে সেই টাকাগুলাও আবার দেয় তাকে। এইটা হচ্ছে এই রাজন ওনার অভিযোগ, এবং তার ভাষ্য অনুযায়ী যেটা শুনলাম আমরা, যে 30 জনের মতো লোককে এই সোহেল সর্দার নীরব ঢুকাইছেন, এবং তার মধ্যে প্রায় 25 জন নাকি মারা গেছেন এবং বাকিদের কোনো খোঁজ খবর নাই, এটা হচ্ছে উনি বলছেন আর কি। তো এইটা নিয়ে এখন হচ্ছে যদি দর্শকদের সাথে একটু শেয়ার করো যে আসলে এই রাশিয়ার এই ব্যাপারটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কারা কি করতেছে। I mean, just on a prepared, I go on a prepared to the house of the media case, but it is or every show. Probably, I think it's company so sitting back. Sitting up, হ্যাঁ, উনি সিনোপ্যাকের কথাই বলছেন। হুম। yes, China is different. It is very, very company. So, what are the big check the location as set to work the job of the case that the other state যে এই প্রসেসিং যে জয়েন বলছে ইনস্টলেশন আরেকটা যে সাথে বেরিয়ে বলছে যে তারা কি রাখিয়ান আইডিয়া যে জয়েন করতেছে না, তারা বলতে যে রেজিস্ট্রেশন এন্ড দেন তারা হয়ে গেছে প্রাইভেট নার্সিং। তো রাশিয়ার কনস্টিটিউশনাল কিছু চেঞ্জ, যেটা আমরা আইডিয়াল ভিডিওতেও বলেছি, আরেকবার বলিনি। তো তারা বলে করেছে যে কিছু টাইম সার্ভ করলে তারা ফরেন সোলজারদেরকে নাকি রাশিয়ান সিটিজেনশিপ দেওয়া হবে, তারপরে ফ্যামিলিদেরকে দেওয়া হবে। তো এইগুলা একটা জিনিস হচ্ছে। তো আমি যেটা উনি যেটা বলতেছে, এটা আমরা অনেক একই লোক এখান থেকে ডিসকাস করছি, বাট আমরা এগুলো ভিডিওতেও ডিসকাস করা হয়নি এখানে। তো এটার মধ্যে বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে যে আরেকজনকে নিয়ে যে ইয়ে করতেছে, সোহেল সর্দার নীরব যা হচ্ছে দালালদের একটা ভালো ইনকাম আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাস্ট রেফারেল ফিস হলে অনেক ক্ষেত্রে তারা হলে আপটু ভালো একটা অ্যামাউন্ট, আমি অ্যামাউন্টটা বলতে চাইতেছি না, ভালো একটা অ্যামাউন্ট দিয়ে থাকে। তার ভাষ্য অনুযায়ী প্রায় 5 লাখ টাকার মতো পায় আর কি বাংলাদেশের টাকায়। এই জন্যই আমি অ্যামাউন্টটা বলতে, এখন সবাই রেফারেল করে অনেকে সবাই চাওয়া শুরু করবে, কারণ এটা ইজ গুড অ্যামাউন্ট অফ মানি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। কারণ অনেকে সৌদি টদিতেও কেউ যদি ওয়ার্কার টর্কার যদি নিয়ে যেতে চায়, এত রেফারেল ফি, জীবন রেফারেল ফি কি জিনিস সেটাও আসলে বলার বলতে পারবেন। তো এটাও হলে জিনিসটা হচ্ছে কি, আমি এটা আগেও দেখছি বাংলাদেশেও হলে সবসময় মানে একটা কমন একটা এক্সাম্পল দিয়ে বলি যে দেখা যায় হলে কেউ ট্রাভেল এজেন্ট বা যারা আদম ব্যবসার সাথে জড়িত, তারা বলে যে হলে না অফিসে চাকরি হবে, এই চাকরি মলের ভিতরে চাকরি হবে, একটু পাঠায় দিতেছে বলুন দিতে। রাশিয়ার জিনিসটাও হলে কি নো ডিফারেন্ট দ্যান দ্যাট।
তারা হলে গিয়ে বলবে যে জাস্ট ক্লিন আপ, রান্না করে দিতে হবে সৈন্যদের, তাদের মজুদ টজুদ, তাদের কাপড় চোপড় দিয়ে দিতে হবে। আর দুই একটা ভিডিওতে দেখাবে যে না, মাঝে মধ্যে দুই একটা ড্রোনে গুলি করতে হতে পারে, এইগুলো নিয়ে কথা হবে। বাট বাস্তব বাস্তব চিত্র ডিফারেন্ট। বেসিক্যালি এই মার্সেনারিজ, স্পেশালি ফরেন মার্সেনারিজ, আমি আরেকটা জিনিস এটা জাস্ট বলার আগে করে নিই, বা রাশিয়া কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টাই ইমিগ্রেন্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আচ্ছা। তাদের তাদের যে ন্যাশনালিজম, রাশিয়ান ন্যাশনালিজম, স্পেশালি তাদের যে হোয়াইট ন্যাশনালিজম ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট। এনিওয়েজ, তো তো তারা হঠাৎ করে এত ইমিগ্রেন্টের পথে এত মায়া দেয় কেন? ইটস ডাউটফুল। তো আমি যেটা বলতে চাইতেছি সেটা যে এই ফরেন ইমিগ্রেন্ট গুলো যেগুলো এই রাশিয়ান মানুষ এর যুদ্ধে জয়েন করতেছে, তাদেরকে জাস্ট হলে গিয়ে একটা টোল হিসাবে ব্যবহার করা হয় মেইনলি। তো এগুলোর হলে অনেক ভিডিও আছে, ইউজুয়ালি ইউক্রেন এই ভিডিও গুলো রিলিজ করে। তো সেটা খুবই গ্রাফিক ভিডিও। তো দেখা যায় যে হলে গিয়ে যে কোনো জায়গায় মাইন আছে, এখানে রাশিয়ান সোলজার, রাশিয়ান আর্মি হলে গিয়ে এখানে কোনো রেড বা কিছু তাদের মিশন আছে। তো আগে এই মাইগ্রেন্ট এসব বাংলাদেশ, কেনিয়া, আফ্রিকার বিভিন্ন কান্ট্রি থেকে আসা এদেরকে হলে গিয়ে পাঠানো হয়। এদেরকে পাঠানো হয়, তাদেরকে বলা হয় যে জাস্ট লাইক এ ক্লিন আপ মিশন আর সামথিং লাইক দ্যাট। বাট অ্যাকচুয়ালি তাদেরকে পাঠানো হয় এই জায়গায় কোনো মাইন আছে নাকি। আচ্ছা, আচ্ছা। তো খুবই দুঃখের ব্যাপার। তো অনেক জায়গায় দেখা যায় যে মাইনের আঘাতে মানুষজন পড়ে থাকে, অনেকে মারা যায়, অনেকে যারা আহতও হয় তাদেরকেও ঠিকমতো নিয়ে যাওয়ার ব্যবস্থা করে না। আচ্ছা, আচ্ছা। এখানেই দেয়। তো এই ভিডিওতে এগুলোই শো করে, আর খুবই ডিরেক্টলি তাদেরকে টার্গেট করা হয়। আর যারা ধরা খায়, আর অধিকাংশ যারা হলে কি যে অপারেট করছে তারা কিন্তু ডনেটস্ক রিজনে আছে। তারা ইউক্রেনের ভিতরে আছে। তাদের যারা হলে গিয়ে ধরা-টরা পড়ে তাদের অধিকাংশেরই পরিণতি খুবই খারাপ পরিণতি হয়। তাদেরকে হলে কি ইউজুয়ালি আ আম টর্চার করে তারপর মানে ইভেনচুয়ালি they will die. আর দেশে লাশ ফেরা বা কিছু এগুলোর কোনো স্টেপই নেওয়া হয় না। মানে ওইখানেই তারা কবর দিয়ে দেয়, গণকবরে। তো এইটা এখন যারা জয়েন করতেছে তারা তো এখন মানে তার কথায় বেসিক্যালি ভুলে যাচ্ছে, যদি ওই যে রাজন ওনার অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে এই যে এতগুলা ছেলে সবাই বেসিক্যালি টাকার লোভেই যাচ্ছে ওইদিকে, নাকি হচ্ছে ওনারা ভুল বুঝাচ্ছেন বলে তারা প্রতারিত হচ্ছে? আবার বাংলাদেশ থেকেও মনে হয় মাঝখানে একটা ঝোঁক উঠেছিল যে রাশিয়াতে যাওয়ার জন্য, এবং তাদের বলা হয়তো চাকরির কথা, তুমি যেটা বললা যে নিয়ে গিয়ে হচ্ছে এই ধরনের একটা পথে ঠেলে দেওয়া হতো। এইটা দেখতেছি আমরা রাশিয়াতে, এই যে এই ধরনের পরিস্থিতি, তারপরেও অনেকে যাওয়ার জন্য এটার জন্য কি বলবো আগ্রহী, খুবই আগ্রহী। আবার গত সপ্তাহে আমরা আলোচনা করতেছিলাম, বা তার আগেও আমরা আলোচনা করছি যে বাংলাদেশ থেকে লোকজন যারা বিদেশে যায় তারা যে আসলে কতটা কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যাচ্ছে, এবং তারা হয়তো এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা ব্যাপার দেখে যে বিদেশে গিয়ে যদি কিছুটা যদি আমি ল্যান্ড করতে পারি, যে দেশেই যাই, যদি বেঁচে থাকি, তাইলে হচ্ছে আমার ভাগ্য পাল্টে যাবে। তো সেই জায়গা থেকে সে তার যে বর্তমানে বেঁচে থাকা, এই বেঁচে থাকার চাইতে সে যদি মরে যায় তো গেল, আর যদি না যায় তাহলে গিয়ে ভাগ্য পাল্টে ফেলবে। এই দুইটা অপশনের মধ্যে একটা বেছে নেয় আর কি সে, এবং এটার জন্য সে প্রস্তুত। তো মানুষ এই ধরনের রিস্কগুলা কেন নিচ্ছে, বা কি কারণে মানুষ এই পথে যাচ্ছে, এইগুলো ব্যাপারে যদি একটু তো বলো আর কি দর্শক। আমিও বলবো না একটু। এখন সবাই তো আগে যেহেতু ওই আপনি যে ইউরোপের যে জিনিসটা বললেন সেটা তো নাম দিচ্ছে তো গেম খেলা। মানে যে জিতে যাবে, যে যাইতে পারবে সে জিতে যাবে সেই গেমে। স্কুইড গেমের মতো। হ্যাঁ, তো জিনিসগুলো দুঃখজনক হলো, বাট মানুষের জন্য তো একটা টেন্ডেন্সি আছে, বাংলাদেশিদের জন্য ট্রাইং হার্ড টু লিভ দিস কান্ট্রি। বাংলাদেশের এখন দুনিয়ার সব কান্ট্রিতেই যায়, যেখানে হলে মানে আমরা লেগে দেখি যে মানুষজন এখন উগান্ডা, ডেমোক্রেটিক DRC তে যুদ্ধ চলতেছে, সিভিল ওয়ার চলতেছে, সেখানে গিয়েও সিরিয়াতে যুদ্ধ ছিল তখন গেছে মানুষ। হ্যাঁ, তো সবখানেই মানে তারা যে যুদ্ধই করে এরকম কিছু না, তারা হলে ওখানে গিয়ে থেকেই যায়। তারা তো আলটিমেট গোল হচ্ছে গিয়ে যে হ্যাঁ ইউরোপ পর্যন্ত যাইতে পারলে লাভ আছে, বাট দেন এগেইন
আমরা দেখি যে আজকাল লাওস, কম্বোডিয়াতেও হলে গিয়ে মানে তারা আমাদের ইকোনমিক্যালি আমাদের অনেক পেছনের দিকের কান্ট্রি। ওখানেও দেখি কি একটা হিউজ পপুলেশন অফ বাংলাদেশিস এখন যায় যে অনেক কাজ করার জন্য। এটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে মনে হয় এখন কাজ-টাজ বন্ধ থাকার ফলে মানুষজন অন্য মার্কেট খুঁজতেছে। যা পাচ্ছে তাই যাচ্ছে আরকি। হ্যাঁ। হ্যাঁ, যাচ্ছে। তার মানে হচ্ছে যে মানে the thing is in reality আমরা যেটা যদি লাওসের কথা বলি, লাওসে অনেক notorious for having slave camps. লাওস, মায়ানমার বর্ডারে, থাইল্যান্ডের বর্ডারে ওগুলো একটু notorious for slave camps. তো ওখানেও গিয়ে দেখা যাবে যে মানে বাংলাদেশের অনেকজন আছে। তো ultimate goal is just leave the country. তো এই এখন যদি মোহাম্মদ সোহেল ভেরিফাইড ব্যাচ ওলা একজন লোক, হাজার লাখ ফলোয়ার, সে হলে গিয়ে বুঝাইতেছে how good this country is. সে আবার ভ্লগিং ও ট্রাভেল ভ্লগও করে এখন। রাশিয়া মানে সেন্ট পিটার্সবার্গে গেছে বা মস্কোতে গেছে, সেখানে গিয়ে সে ট্রাভেল ভ্লগও করছে, কত ভালো বাঙালি ভাইদের সাথে দেখা করতেছে। তো এটা থেকে অফকোর্স হলে গিয়ে একটা একটা মানে ডিজায়ার জাগে যে হলে গিয়ে আরেকটা জিনিস কি টিউরোপেরও হলে গিয়ে কোনো সিটিজেনশিপের গ্যারান্টি নেই। রাশিয়া যদি বলে যে সিটিজেনশিপ দিবে, that's a big deal for this kind of people. So তাই তারা এটার মধ্যে প্রলোভনে পড়ে গেছে। আর আমি একটা হিসাব বলি, যেটা হলে গিয়ে সোফার যেটা জানি, বাট আমি জানি আমার মনে হয় ক্যাজুয়ালিটি রেট থেকে বেশি। প্রত্যেক ৫ জনের মধ্যে ১ জন ফরেন সোলজার, ফরেন এরকম রিক্রুট মারা যায়। আচ্ছা। তো আমি জানি যে একটু বেশি, বাট ভেরিফাইড একটা ইউক্রেন বেসড একটা নিউজ সোর্স, সেটা হয়ে গিয়ে প্রত্যেক ৫ জনের মধ্যে ১ জন মারা যায়। আর কি পরিমাণে যে নিহত বা মানে আহত হয়েছে, এটার আসলে কোনো ভেরিফাইড ডেটা নেই। আচ্ছা। তো হ্যাঁ, না এটা এখন তুমি আইনে পাঠানো হয়। আলোচনা থেকে যদি আরেকটা করি যে তাহলে এরা হচ্ছে বেসিক্যালি এখন কিছুটা প্রতারিত হচ্ছে এইভাবে যে যারা ওই দেশগুলা থেকে এইসব খবরগুলা প্রচার করতেছে, তারা শুধুমাত্র একটা দিকে দেখাচ্ছে যে শুধুমাত্র আমরা এখানে খুব ভালো আছি, খুব পজিটিভ, খুব সুন্দর, অনেক টাকা পয়সা কামাচ্ছি, একটা নরমাল জীবনযাপন করতেছি। বাট এইটার যে রিস্ক বা আরেকটা সাইড যে আছে, এই সাইডটা হচ্ছে হয়তো গোপন করতেছে। সো মানুষজন সেই জায়গা থেকে হয়তো তোমার অনেকে না জেনেই সে এই পথে পা বাড়াচ্ছে, এটাও হইতে পারে। মানে একটু আগে আমরা যেটা ধারণা করছিলাম যে মানুষজন কি জেনেই যাচ্ছে কিনা, তো অনেক সময় আসলে মানুষ না জেনেও যাচ্ছে আসলে। সে হয়তো এই যে মনে করে যে গেমে যাচ্ছে বা যে রাশিয়াতে যাচ্ছে, হি ডাজন্ট নো যে পরিস্থিতিটা কি হবে, কিন্তু সে দেখতেছে যে হ্যাঁ ওই সোহেল ভাই তো আছেন, উনি খুব ভালো করতেছেন, চমৎকার ব্লগিং করতেছেন, সবকিছু মিলায় উনি চলতেছেন। সেই জায়গা থেকে আমি গেলে আমিও তো ওনার মতো করতে পারি বা এইরকম অপরচুনিটি আমারও হইতে পারে। মানুষ হয়তো এই আশাটা নিয়ে যাচ্ছে। তো then again, আমরা যে এই তথ্যগুলো যদি দিচ্ছি, আমরা তাহলে গিয়ে এগুলার খুবই প্রুফও আছে যে এদের পরিণত কি হচ্ছে। তো এগুলো খুবই ভিডিও এগুলো ফটোস আছে, বাট এগুলো দেখাইলে তো থামছে না। ওই যে গেম খেলার কথা বললাম যে মানুষ তো জানে যে কিছু পরিমাণের লোকজন মারা যাইতে পারে পোর্ট যদি ভাই ছাড়ে, তো মারা যাইতে পারে, তারা যাইতে পারবে না। কিছু পরিমাণ লোকজন তো লিবিয়ার যে বিভিন্ন আর্মি আছে, তারপরে আবার তাদের কাছে ধরা খাইলে তো তাদেরকে স্লেভ ক্যাম্পে নিয়ে যায়, তাদেরকে বিভিন্ন ধরনের টর্চার করে। এগুলা আমার মনে হয় এগুলো জানার পরেও চেষ্টা করে যাওয়া। না এখন তাইলে প্রশ্ন আসে যে কেন এই চেষ্টা, মানে বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার এই চেষ্টাটা কেন আর কি? আমরা এটা নিয়ে বিভিন্ন সময় অনেক আলোচনা করছি, আর আবারও জাস্ট এই প্রশ্নের তার একটু করতে চাই যে এই মানুষের চেষ্টাটা কেন? মানুষ হচ্ছে আমি যেমন একটা ভিডিও দেখতেছি যে সেদিন একটা ভিডিও দেখতেছি যে একটা গ্রামের স্কুল সব হলে গিয়ে খালি, স্কুলে কোনো পোলাপাই নেই। এটা কোনো একটা টেলিগ্রাম বলে বা কিছু একটা বলে। হ্যাঁ মানে বললেস কনফার্ম যে হলে গিয়ে তারা একটা বয়স হিট করলে ইতালি চলে যাবে। তারা হলে গিয়ে সবাই ইতালি চলে যাবে। ভাই যারা আছে তারা ইতালি নিয়ে যাবে। তো তার মানে হলে কি বাংলাদেশকে এফেক্টিভলি এই এলাকাতে কোনো পড়াশোনাও হচ্ছে না, কিছুই হচ্ছে না। পোলাপাইন রাস্তায় ঘুরতেছে, আনতে কাউন্টস ফর ইটালি। তো এই গ্রামটাই কি হইতে পারে না যে ইটস লাইক এক্সাম্পল হোল কান্ট্রির একটা সিচুয়েশন যে লোকজন যে বুঝে গেছে যে দেশে পড়াশোনা করেও যদি লাভ না হয়, তো বিদেশেই যাইতে হবে।
আর আমি তো এটা তো খুবই কমন একটা জিনিস যে হলে এটা দেখা যায় যে 15 বছর 14 15 16 বছরের পোলাপাইন নতুন করে আবার বার্থ সার্টিফিকেট করে বয়স 18 বানায়। আমি সারা জীবন জানে আসছি যে 2 বছর করে আমরা বয়স কমাই। মানে 2-3 বছর করে বয়স বাড়ায় 18 বানায়, তারপরে হলে গিয়ে তারা সৌদি আরব, মালয়েশিয়া এইসব কান্ট্রিতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা মানে কি there's a they want to meet that. না না এটাই বোঝার চেষ্টা করছি। তো তাইলে মানে মোটা দাগে কি এরকম দাঁড়ায় যে ইন ফিউচার আমরা হচ্ছে যদি এই পরিস্থিতি সময়ের সাথে সাথে আরো বাড়তে থাকে, মানে মানুষ আরো বাইরে যাওয়ার প্রবণতা যদি বাড়তেই থাকে, সেক্ষেত্রে কি এমন হতে পারে যে বাংলাদেশ মানে আমরা বেসিক্যালি জাস্ট এই শ্রমিক রপ্তানিকারক কিছু দেশে পরিণত হবো আর কি, এবং যেহেতু শ্রমিক হিসাবে কাজ করে টাকা পয়সা পাওয়া যাচ্ছে অ্যাটলিস্ট, এইটাই কি আমাদের মূল ব্যাপার হয়ে দাঁড়াবে নাকি? আহ হ্যাঁ, এটাই তো হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছে মানে আমি তো দেখছি যে অনেক কান্ট্রি বলছে যে ওদিকে বাংলাদেশি ওয়ার্কার নিবে না। তো ওদিকে যদি যারা কোনোভাবে ঢুকে যেতে পারছে তারা they are still able to send money back to country and do something about it. এখন সরকার যদি ওভাবে যদি রেমিটেন্স মানে এই টপিকটা কিন্তু শুরু করাই হয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা যখন আসছে তখন থেকেই কিন্তু শুরু। মানে আমি তো কোনো ডেটা বা কোনো কিছু পাইলাম না। 2-একটা ডেইলি স্টারের নিউজ আছে, আর্টিকেল আছে, তারা খুবই ছোট একটা ফিগার বলে যে 100 জন 150 জন বাংলাদেশী এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। বাট এই ফিগার আবার কিন্তু it's not backed by actual data. আমার মনে হয় আরো বেশি মানুষজন জয়েন করেছে যারা হলে গিয়ে বাংলাদেশে একটা ট্রেন্ড আসছিল যখন ইমিডিয়েটলি যখন রাশিয়া ইউক্রেনের যখন যুদ্ধ শুরু হয় তখন দেখা যায় যে প্রচুর বাংলাদেশিদের একটা রাউট ছিল, সেটা হলে গিয়ে তারা হলে গিয়ে রোমানিয়া দিয়া তারা ইয়াতে ঢোকার চেষ্টা করতো, পোল্যান্ডে ঢোকার চেষ্টা করতো। আচ্ছা আচ্ছা ওই ইউক্রেনের নাম দেয়, ইউক্রেনের তো এই কনফ্লিক্ট তো প্রায় 2012-13 থেকে শুরু হয়েছে। তো তারা হলে গিয়ে পোল্যান্ডে যাওয়ার চেষ্টা করে। তো অনেকেই ওইভাবে অনেকে যারা আটকে ছিল, এটা যে কি পরিমাণে যে আটকে ছিল এসব কান্ট্রিতে আমাদের এই ডেটা নেই। ওকে, আচ্ছা 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 যে এই লোকজনরা ডিরেক্টলি যখন দেখছে যে তারা পোল্যান্ডে ঢুকতে পারবে না, পোল্যান্ডে যখন স্ক্রিনিং করা কঠিন করে দেওয়া শুরু করছে যে ইউক্রেনের যুদ্ধের পরেই হলে গিয়ে তারা বলছে যে ইউক্রেনিয়ানরা আসতে পারবে, তখন হলে গিয়ে এই লোকরা তারা কিন্তু দেশে ফেরত আসেনি, তারা আচ্ছা, আচ্ছা। রোমানিয়াতেও যায়, তারা বেলারুসে গেছে। বেলারুস কিন্তু রাশিয়ান অ্যালাইড কান্ট্রি, অ্যালাই কান্ট্রি। তার মানে কি তারা হলে গিয়ে কোনো একটা ওয়েতে ইদার দে স্টেড ইন ইউক্রেন। ম্যাপে যদি দেখেন তাহলে একটা আইডিয়া হবে কেন রোমানিয়াতে চাইতো তারা। রোমানিয়াতে যেমন ভিসা বন্ধ করে দিচ্ছে, রোমানিয়ার পজিশন দেখলেও বোঝা যাবে। তো আহ, তারা হলে কি অনেকেই ওই অল্টারনেটিভটা বেছে নিয়েছে যে মানে why is it much more easier? Romania shares border with Ukraine. তো কোনো একটা ইউ কান্ট্রিতে ল্যান্ড করলে আবার যে ওই যে তাদের যে জেনারেলাইজ অ্যাসাইলাম সিস্টেম আছে ওইভাবে আবার অ্যাপ্লাই করা যায় এগুলোর জন্য। তারপর আবার যেমন হাঙ্গেরি যেমন অফ লিমিট হয়ে গেছে, হাঙ্গেরি যেমন খুবই অ্যান্টাই এরকম এইসব মাইগ্রেন্টদের জন্য পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল লাস্ট যে প্রাইম মিনিস্টার ছিল। তো এই বর্তমান প্রাইম মিনিস্টারও ইজ নট মাইগ্রেন্ট ফ্রেন্ডলি। তো এই এই যে যারা আটকা পড়া বাংলাদেশিরা বিভিন্ন জায়গায়, দে অ্যাকচুয়ালি ডিসাইডেড, সাম অফ দেম ডিড, মানে তারা যে মাইগ্রেন্ট ক্যাম্পে থাকবে নাকি হলে গিয়ে তারা এইটাতে ইউক্রেনে বা রাশিয়াতে কিছু একটা চেষ্টা করবে। দ্যাটস দিস ইজ হাউ ইট ওয়েন্ট। না আমরা তো ওই যে এইটা নিয়ে যেমন ডয়েচে ওয়েলে এক সময় বেশ কিছু প্রতিবেদন কাজ করছিল, যেখানে তারা এই ধরনের মাইগ্রেন্ট ক্যাম্পগুলোতে বা হচ্ছে বিভিন্ন দেশে গেম মারার জন্য অপেক্ষা করতেছে এমন লোকজন বাংলাদেশি যারা আছে তাদের সেই লিভিং কন্ডিশনগুলো কীরকম পরিস্থিতিতে আছে, কতদিন ধরে আছে, কেমন জীবনযাপন করতেছে, এই বিষয়গুলো নিয়ে তারা যেমন সেখানে বেশ মানে আলোচনা এবং সুন্দর বিস্তারিত দেখাইছে। তো সেইটা দেখলাম যে ভয়াবহ অবস্থা আর কি, যে এই যে গেম মারার পথগুলোতে মানুষজন যে আসলে এমনও শুনছি যে কেউ 1 বছর ধরে আছে, কেউ 2 বছর ধরে আছে, তারা হচ্ছে এর মধ্যে বেশ কয়েকবার চেষ্টা করছে এবং প্রতিবার চেষ্টা করার জন্য টাকা দিতে হয়। তারপর দেখা যায় যে বর্ডার ক্রস করার পরেই পুলিশ ধরে ফেলতেছে, অন্য দেশের পুলিশ ধরে আবার হচ্ছে বর্ডারে ফেরত পাঠায় দিচ্ছে। তারা তখন আবার এসে এই ক্যাম্পে থাকতেছে যে আবার 3 মাস পরে 6 মাস পরে টাকা জমায়ে আবার আমি হচ্ছে ইয়েতে যাব,
এবং ওই দেশের সরকার যারা এগুলো আবার ক্যাম্পগুলো চালায় তারাও দেখা যাচ্ছে যে এর জন্য খুব বেশি টাকা খরচ করতেও রাজি না, বা ক্যাম্পগুলোতে অল্প কিছু সিট থাকে। এমনও একটা জায়গা দেখছি যেখানে হচ্ছে পাহাড়ের ঢালে জঙ্গলের ভেতরে মানে মানুষজন তাঁবু টানায় থাকতেছে, এবং সেই তাঁবু মনে করে বৃষ্টি হইলে ভেতরে পানি ঢুকে পড়ে, ওইরকম একটা অবস্থা। এবং তো এইটা মানুষজন যে এই যে যাইতে আগ্রহী, যাইতে চাচ্ছে, এখান থেকে যদি আমরা একটা অংশ আরেকটা দিকে নিয়ে যে আলোচনাটা, যে বিদেশে কি আসলে পুরোটাই ভালো, পুরোটাই কি মানে কি বলবো, বিদেশের বাস্তবতাটা কেমন? বিদেশে তো যেমন রিসেন্টলি একটা মিম দেখতেছি চলতেছে গত কয়েকদিন ধরে, যেখানে দেখা যাচ্ছে যে মানে বাংলাদেশে থাকা এক ফ্রেন্ড হয়তো কমপ্লেন করতেছে যে এরকম বন্ধু এখন বিদেশ গিয়ে বড়লোক হয়ে গেছে, আমার ফোন ধরে না। তো এদিকে দেখা যায় বন্ধু কি করতেছে, বন্ধু দেখা যাচ্ছে এইখানে হচ্ছে কানতে কানতে ঠেলা গাড়ি ঠেলতেছে, একটা সিনেমার সিন যে হচ্ছে মানে বন্ধু হচ্ছে কাজ কামে ব্যস্ত, বা সে হচ্ছে নিজের জীবনের স্ট্রাগল নিয়ে ব্যস্ত। ওই পরিস্থিতিটা বোঝাচ্ছে। তো বিদেশে কি আসলে মানে একটা স্ট্রাগল বা ইয়ে টিয়ে তো আছে, আবার কিছু বিষয় অবশ্যই বাংলাদেশে চাইতে হয়তো আলাদা। সেই জায়গা থেকে ভালো মন্দ মিলায় কি মনে হয় যে মানুষ নাকি শুধু মানুষ টাকার জন্যই আসতেছে একটা বড় অংশ, যারা হচ্ছে হয়তো বাংলাদেশে কিছু করতে পারতেছে না, বা কিছু করার সুযোগ সে তৈরি করতে হয়তো পারতেছে না, সেই জায়গা থেকে সে বিদেশে গিয়ে হয়তো ওই শারীরিক পরিশ্রম দিয়ে 50,000 টাকা পাইলেই সে যে কোনো ধরনের কন্ডিশনই হোক, যেমন আমরা মধ্যপ্রাচ্যে দেখি যে কন্ডিশন যাই হোক মানুষ থাকতে আগ্রহী, যে আচ্ছা ঠিক আছে, কারণ আমি বাংলাদেশে থাকলে এই 40,000 টাকা বেতনে মাসে কাজ করতে পারতাম না, আমাকে হয়তো এই কাজের জন্য কেউ আমাকে 20,000 টাকা দিত, 40,000 টাকা কেউ দিত না। আবার এখানে হয়তো আমাকে জাস্ট একটা রুমে 10 জন মিলে থাকতেছি, বাট একটা আমার বাড়ি ভাড়া দিতে হচ্ছে না। আমি ঢাকায় যদি এই চাকরি করতাম, আমাকে ফ্যামিলি নিয়ে থাকি বা একা থাকি, মাসে 8-10,000 টাকা বাড়ি ভাড়া দিতে হইতো। তো আমি 20-30,000 টাকা কামায়ে যদি 7,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা মেস ভাড়া দিয়ে দিচ্ছি, আমার তো কিছু থাকতেছে না। তো সেই জায়গা থেকে আমি মূলত বুঝতে পারছি যে বিদেশে আসলে বাস্তবতাটা কেমন, তোমার দৃষ্টিভঙ্গি থেকে তুমি কি দেখলা পর্যবেক্ষণ করে? বা এটা কি পুরাটাই শুধু হচ্ছে বেড অফ রোজেস, নাকি হচ্ছে এখানে ইয়াও আছে কিছু? এখন আমি আমি নিজে পার্সোনালি এখন এখন আমার যেমন হয়ে গিয়ে আই বিন হিয়ার লাইক 14-15 বছর ধরে আমি দেশে বাড়ি। হুম, তো it was always বাংলাদেশের একটা আমি 1980 সালের একটা ট্যাবলেট পত্রিকা বা ম্যাগাজিন বা কিছু একটা হইতে পারে, I forget. তখনও দেখতেছি হলো গিয়ে যে there were advertisement for consultancy বিদেশে যাওয়ার জন্য। এগুলো সবসময়ই ছিল বাংলাদেশে। intention ছিল যে ওরা বিদেশে যাবে। It's same goes for the other South Asian countries, India and Pakistan. সবাই চেষ্টা করে বিদেশে যাওয়ার। তো আম এমনিতে আমি যেটা দেখছি যে অনেক রিসেন্ট ইয়ার্স এ স্পেশালি সিন্স 2016 or 15 মানে এই ট্রেন্ডটা একটু বেড়ে গেছে। মানে পিপল উইল গো এনিওয়্যার আচ্ছা, আচ্ছা। যেখানে হ্যাঁ, তো না আমি বলতে চাচ্ছি যারা ওখানে আছে তাদের বাস্তবতাটা কেমন? যে মানুষজন যে যাচ্ছে, যারা থাকতেছে বিদেশে। বিদেশের মানে আমি বুঝতে চাচ্ছিলাম যে এরকম তোমার আমি তো আমি তো ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলির সাথে যখন কথা বলতে যাই, তখন তাদেরকে যে বোঝাই যে মানে বাংলাদেশের একটা মাপের একটা ইয়ে আছে, স্কেল আছে, স্ট্যাটাস এর স্কেল, কে কোন দেশে থাকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাট বাস্তবতায় আমি যখন দেখছি যে হবে গিয়া নিউ ইয়র্কের একটা অ্যাপার্টমেন্টে 3 বেডরুমের অ্যাপার্টমেন্টে 3 বেডরুমে 3 টা ফ্যামিলি থাকে। এই বাস্তবতা তো আমি তো তাদেরকে আর বুঝাইতে পারব না। মানে হোয়াট ইস গোইং অন? তারা হলে গিয়ে দেখা যাচ্ছে যে অনেকেই ভিজিটর্স ভিসা নিয়ে গেছে বা আ কি বলে? আইনস্টাইন ভিসা না তো ওইটার আরেকটা ভিসা বলে কলম্বাস ভিসা নিয়া ইউএসএ তে ঢুকছে। তারা হলে গিয়ে কি আ করতেছে কাজ হলে গিয়ে $5 পার আওয়ার কইরা। কারণ তারা হলে গিয়ে ইলিগাল। সো হলে গিয়ে যারা হলে গিয়ে তাদেরকে চাকরি দিবে তারা ওই সুযোগটা নেয়। তাদেরকে ওই ভয় ভীতি দেখায় যে হলে গিয়ে তুমি তো ইলিগাল এই সেই তোমাকে $5 এর বেশি, $6, $7 এর বেশি দিতে পারব না। তো দেখা যাচ্ছে যে তারা হলে কষ্ট করে 40-60 ঘন্টা চাকরি করতেছে। But for some reason like when he's talking in Bangladesh or telling his friend what kind of job he's doing, সে বলতেছে যে অ্যাকচুয়াল রেটে যেটা বেতন পাইতো সেটা বলতেছে। তো এর থেকে মানুষের একটা ড্রিম হয় মানে যে আসলে যদি এত টাকার চাকরিটা পাইতাম, উবার চালায় যদি আমি ৫-৬-৭ হাজার ৫-৬-৭ হাজার তো একজন আইটি ইঞ্জিনিয়ারও পায়। বাট অনেকেই আমাকে বলছে যে উবার চালায় নাকি $৫-৬-৭ হাজার পর্যন্ত ইনকাম করা যায়। তো তারা
ফর সাম রিজন তারা হয়তো সবসময় এটা এই যে মোহাম্মদ সোহেল যে কাজ করে আমি দেখছি মোহাম্মদ সোহেল নাকি মোহাম্মদ নীরব ওনার নাম কি? ওনার হ্যাঁ, সোহেল, হ্যাঁ, হ্যাঁ, নীরবতার নাম সোহেল হ্যাঁ, তো সর্দার। উনি হচ্ছে হ্যাঁ, উনি যে কাজটা করতেছে এটা লাইক ইউনিভার্স ওনাকে ওইভাবে দোষ দেওয়া যাবে না। যে মালয়েশিয়া কাজ করে, যে সৌদিতেও কাজ করে, সেও ওদিকে বলবে যে ওদিকে মানে ১২০০ রিঙ্গিত বা ১২০০ রিয়ালের বেতন, ১,০০০ রিয়ালের বেতনের একটা চাকরি is good, মানে good enough to sustain. সো বাট তারা কিন্তু কষ্ট ঠিকই করতেছে। আমি এই হিসাবটা আসলে মেবি আই মাইট বি রং। না এখানে এইটার প্রসঙ্গে যে এই যে কষ্ট করতেছে, বাংলাদেশে অনেকের কাছেই মনে হয় যে এই পরিমাণ কষ্ট সে বিদেশে গিয়ে করতে রাজি, কিন্তু দেশে করতে রাজি না। আবার সুযোগ সুযোগ নাই, তুমি সুযোগ তৈরি করে সুযোগ দিতে হবে। এখন দেশে আমি একেবারে এটা- কারোরই সুযোগ নাই, সে কথাও বলার উপায় নাই। মানে Of course, আমি এটা তুমি বলতে পরিশ্রম চাচ্ছি, করলে সুযোগ তৈরি হতে এখন পারে। আপনাদেরকে ওই টাইমলাইনের পিছনেও চলে যেতে হবে। আমি যে টাইমলাইনটা স্পেশালি বললাম যে ২০১৫-১৬ থেকে বা ১৪ থেকে যে ট্রেনটা বেড়ে গেছে, যেখানে আমরা জীবনেও দেখতাম না যে সিরিয়ান রিফিউজিদের সাথে বাংলাদেশিরা ছিল। তখন থেকে দেখি যে সিরিয়ান রিফিউজির সাথে বাংলাদেশিরা আছে। তো আমি এফেক্টিভলি যেটা বলতেছি, বাংলাদেশের যে ইকোনমিক পরিস্থিতি, মানে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইউজ টু বি দ্য র‍্যাংক ওয়ান অফ দ্য টপ ফার্স্ট, এটা আমি সবসময় শুনতাম। বাট ডেটা কিন্তু কখনোই লাস্ট ১০-১২ বছরের ডেটা কখনো এভিডেন্ট ছিল না। যে হলে গিয়ে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ লাইক দ্য টপ ইন দ্য ওয়ার্ল্ড অর সামথিং। দেখা যাচ্ছে যে কম্বোডিয়া, কলম্বিয়া, পাকিস্তান ইজ ডুইং এক্সপোর্ট ওয়েল অ্যান্ড এন্টায়ার ইন্ডাস্ট্রি ইজ কন্ট্রোলড বাই চায়না রাইট নাও, গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আচ্ছা, আচ্ছা। তো তো এই কোম্পানিগুলো আমরা দেখতেছি আছে। বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট দেখতে পারবো, যে অনেক রেস্টুরেন্ট আছে। এইগুলা মানে একটা বিল্ডিং এর একতলার থেকে শুরু করে ওটা ছাদ আসমান পর্যন্ত লেগা সব রেস্টুরেন্ট। সব রেস্টুরেন্ট কে আসলে চলে না। কিন্তু দেখা গেছে যে ওদিকে অনেকগুলা কোম্পানি এসব যেগুলো হলে গিয়ে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা, এটা টার্ন ইনটু আ মানি লন্ডারিং শপ। তারা হলে গিয়ে এসব কোম্পানি আরকি খুলতেছে, প্রোডাক্ট কিছুই নেই। ওই আলসি-টালসি বানায় হলে গিয়া টাকা বিদেশে পাঠাইতেছে। তো পর্যন্ত হলে গিয়া দেখা যাচ্ছে ডেটা শো করতেছে যে প্রায় ১৫-২০,০০০, ২৫,০০০ এর তো চাকরি আছে দেশে, প্রচুর আছে। বাট মানুষজন এটা কেন নিতেছে না? বাট আমার কাছে মনে হয় না যে এই চাকরিগুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। তাই হলে গিয়ে পিপল আর বাউন্ড টু লিভ দ্য কান্ট্রি। কিন্তু এর মধ্যেও তো অনেকে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে। ব্যবসা বাণিজ্য করে, না আমি বলতে চাচ্ছি কোন সেন্সে যে তুমি যখন মানে সবাই যে জব করবে তাও তো না। কিছু লোক চাকরি করবে, কিছু ব্যবসা করবে, কেউ উদ্যোক্তা হবে, কেউ মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ-টাজ করবে। কৃষক হবে, হুম। আবার বিদেশেও যাবে, সেটাও করবে। আমি বিদেশে যেতেও মানা করতেছি না। আমি বলছি যে আ আমাদের মূল যে ব্যাপারটা ছিল যে এত মানুষ কেন বিদেশে যেতে যাচ্ছে? কারণ পরিস্থিতির উন্নয়নের জন্য। যে আমার পরিস্থিতি, এখন আমি যে পরিস্থিতি থাকি, আমার একটা বাইরে গেলে আর্থিক একটা অবস্থার উন্নতি হবে এবং তার জন্য আমি জীবনের ঝুঁকি নিতে রাজি। আমি অনেক পরিশ্রম করতে রাজি। দিনে আমি ১৬ ঘন্টা কাজ করতে রাজি আছি। কিন্তু আমার কথা হচ্ছে ওই একই ছেলেকেই তুমি যদি বাংলাদেশে আজকে বলো যে তুমি এই মুহূর্তে হয়তো মাসে ৳৪০,০০০ বেতন পাচ্ছ না। বাট ইফ ইউ ক্যান ওয়ার্ক 16 আওয়ার্স এভরি ডে, মানে ওই বিদেশে তুমি যেটুকু কাজ করতেছো, দেশে তুমি ১ বছর এই পরিমাণ পরিশ্রম দাও, তুমি হয়তো স্লোলি ইন 2 ইয়ার্স, 3 ইয়ার্স তুমি হচ্ছে এর চেয়ে বেশি টাকা কামাতে পারো। তো মানুষ ওইটা কি নিতে আগ্রহী হবে কিনা আমার ধারণা সেটা মনে হয় না। কারণ ওই পরিশ্রমটা দেশে করতে গেলে এখানে আমার কাছে মনে হয়, আমি জাস্ট একটু ছোট করে শেষ করি যে একটা সামাজিক প্রেশার আছে, সামাজিক ব্যাপার আছে, একটা ফুটানির ব্যাপারও আছে বাংলাদেশে। আবার আত্মীয়স্বজনের ব্যাপার আছে। তুমি হচ্ছে আজকে যদি সৌদি আরব গিয়ে কি বলো যে কি বলবো, একটা রেস্টুরেন্টে কাজ করো। মনে করো যে তুমি হচ্ছে রেস্টুরেন্ট থালা বাসন ধুচ্ছ বা রেস্টুরেন্টে কিচেনে কাজ করতেছো, ইটস ফাইন। কিন্তু ওই একই ছেলে যদি বাংলাদেশে একটা রেস্টুরেন্টে কাজ করতে গিয়ে থালা বাসন ধোয় বা কাজ করে, তার আত্মীয়স্বজনের মধ্যে এটা নিয়ে একটা তৈরি হয় বা কথাবার্তা বলা যে এরকম, হ্যাঁ ও তো হোটেলে কাম করে, হোটেলের বয়। তো হোটেলের বয় কি মানে তারা মানুষ হবে না? তারা কি ভিন গ্রহ থেকে কেউ এসে হোটেলের বয় হবে? জানি না। তো বাংলাদেশে এই ধরনের প্রেশারও কিন্তু কাজ করে। যে মানুষ যে ওই পরিশ্রমটা That's a এখানে দিতে। great point. আপনি যে পয়েন্টটা বলছেন যেটা হলো সোশ্যাল, যে বাংলাদেশের যে সোশ্যাল যে মেইন জিনিসটা, আমার ইকোনমিক থিওরি মেবি 1% or 5% অফ ইট, বাট 95% এই আপনার যে থিংকিংটা বলছেন। হ্যাঁ, তো একটা ছেলে যখন সৌদি আরবে যাচ্ছে বা ইউরোপে যাচ্ছে, ইটালিতে যাচ্ছে, তার পিছনে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন থাকে। সে যেই টাকাটা খরচ করে আসছে, তাকে এটলিস্ট দেশে যদি ফেরতে যদি চলে যায়, তাহলে হি অলওয়েজ হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড যে এই টাকাটা আমার উঠায়া যাইতে হবে এটলিস্ট। তো ওয়ান্স দে গেট ইউজড টু ইট, দে ডু ইট। তো
তো আমি আরেকটা কাহিনী শেয়ার করি যে হ্যাঁ, আমি আগে অ্যাগ্রি করবো যে যে I was lazy about washing dishes in my home. নিজের বাসায় কোনো প্লেট দিতাম না। বাট আমার ইউনিভার্সিটির ফার্স্ট জব ছিল প্লেট ধোয়ার ইউনিভার্সিটিতে যখন আমি ফার্স্ট জয়েন করছিলাম। তো এক মহিলা চেইন মাইগ্রেশনের থ্রুতে তারা ডেনভারে আসছে। তো তার হাতটা দেখলে বোঝা যাবে যে হাত দেখলে বলতেন যে জীবনও কোনো কিছু পানি-টানি কিছু ছয় নাই। পড়বার জন্য বা কিছুর জন্য। আচ্ছা, আলা আছে। তো সেই মহিলা দেখতেছি চেইন মাইগ্রেশন এর থ্রুতে আইসা ডিশ ওয়াশ করতেছে একটা রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্টে। সো বিদেশের যে সিচুয়েশনটা, they will do these things. মানে পয়সা করার পর they will realization বা একটা বাস্তবতার একটা ফেস করে, একটা কঠিন একটা প্রশ্ন ফেস করে যে সেটা হবে যে এগুলা করবে নাকি না। তার মানে কি, মানে দেশে থাকতে এই বাস্তবতাটা সে ইয়ে করতে অত আগ্রহী না আরকি। এই বাস্তবতা ফেস করা হয় না বলে এটা বললাম একটা বার্ডেন আছে। সবসময় একটা ফাইন্যান্সিয়াল একটা বার্ডেন আছে। মানে you cannot choose that time. তাই না? তো অনেক সময় দেখা যাচ্ছে যে যাওয়ার পরেই সিচুয়েশনই তাদেরকে বাধ্য করবে কাজগুলো করার জন্য। তাহলে আমরা ইউজুয়ালি আমাদের এটাই আমার কাছে উইয়ার্ড লাগে যে আমরা একটা সোসাইটিতে একটা সিস্টেম, আমি অন্যান্য রাষ্ট্রের অন্যান্য লোকজনকে আমি দেখি নাই যে এইভাবে মানে এটা আমার কাছে আইরনির মতোই মনে হয়। আইরনির মতোই মনে হয়। সবসময় জোকস করে অনেকবারই জোকস করে এটা বলছে যেই ওলা জীবনে বাথরুমের বেসিনটা পছন্দ বাজে নাই, সে পরিষ্কার করে নাই, সে এখন টয়লেট মাস্টার। তো হ্যাঁ, এটা তো প্রেশারের জন্য তারা এই কাজগুলা করে থাকে। তো এটা হইতে পারে। হ্যাঁ, এরকম আরেকটা কি যেন বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা, আরেকটা মানে আমরা যেটা দেখবো যে রিসেন্ট ইয়ার্স এ যেহেতু পাইতেছি আর অ্যাজ উই গো অ্যালং অনেকগুলো কান্ট্রি থেকেই বাংলাদেশের জন্য যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। তো মানে দিস ইজ লাইক ফুল অফ আনসার্টেনিটিস, কি হবে না হবে ভবিষ্যতে। আগে এটাই যদি একটা ইন্ডাস্ট্রি হিসাবে আমাদের দেশ যদি এটাকে একটা বানায় ফেলায়, এটাকে যে মানে it's just gonna be a source of income for a country, মানে sending workers into foreign countries, এটা কতদিন যে টিকবে I doubt it. না এখানে তুমি যদি ট্রেন্ড করে স্কিলড মাইগ্রেশনের পথে নিয়ে যেতে পারো এবং অ্যাকচুয়ালি ট্রেনিং দিয়ে তুমি উন্নত মানুষ হিসাবে বা একটু সোশ্যাল নর্মস, নট লাইক বাংলাদেশের ট্র্যাডিশনাল সোশ্যাল নর্মস, এর বাইরে কিছু কমন সেন্স সোশ্যাল নর্মস এগুলো শিখাই দিলে মনে হয় যে তোমার কাজ শিখে গেলে ভালো করার সম্ভাবনা আছে। তো সরকারকে যদি এটাকে, সরকার বা রাষ্ট্র যদি এটাকে লং টার্ম পথে নিয়ে যেতে চায়, that's what they should be probably thinking. It's a possibility, but আমি জাস্ট একটা জিনিস অ্যাড করে দিতে চাই যে মানে যারা সৌদি মধ্যপ্রাচ্যে ইভেন মালয়েশিয়াতে যারা আসছে, তাদের কিন্তু মেইন সোর্স অফ ইনকাম যে জবটা করতে আসতেছে সেটা না। তারা সবসময় সাইড ইনকাম করেই যে এই টাকাটা যে পাঠানো হচ্ছে অধিকাংশই ডিপেন্ড করে সাইড ইনকামটার উপরে। আচ্ছা, ওই যে ট্রেনিং এর কথা বললেন, যে ইয়াগুলো বললেন, মানে ইন রিয়ালিটি তাদেরকে যেই জবটার জন্য পাঠানো হচ্ছে, দিস ইজ নট এনাফ টু সাফিসিয়েন্ট। এই প্রসঙ্গে একটা গল্প ছোট করে একটা বলি যে কোরাইজের মন্ত্রী বা কারো একটা অভিজ্ঞতার কথা বলতেছে যে উনি সৌদি আরবে গেছেন, সৌদি আরবের আর যে ফরেন মিনিস্টার বলতেছে যে তারা বাংলাদেশিদের ভিসা মনে হয় বন্ধ করে দিবে এরকম কিছু একটা। তো উনি গেছেন খোঁজ খবর নিতে, তখন বলতেছে যে সেই মন্ত্রী ওনাকে একটা ঘটনা বলতেছেন এরকম যে তোমাদের দেশ থেকে এক ডাক্তার আসছে, তো আমি তো ডাক্তারের ইন্টারভিউতে ওইখানে উপস্থিত ছিলাম, তো আমি সে খোঁজ নিতে গেছে, চেক করতে গেছে। তো তাকে যখন বলা হচ্ছে তুমি কোন মেডিকেল কলেজ থেকে পাশ করেছো, তোমার স্পেশালিটি কি, সে কিছুই জানে না, একজন মহিলা। তো সে বলতেও পারে না যে বাংলাদেশে কোন মেডিকেল কলেজ থেকে পাস করছে, সে শুধু সার্টিফিকেট দেয় যে এইখানে এগুলো সব আছে, এরকম একটা ব্যাপার সবার। তো তাকে জিজ্ঞেস করেছে সে কি বিষয়ে বিশেষজ্ঞ, জানে না, সে নো আইডিয়া। পরে যখন সব দেখা গেল যে মোটামুটি ভুয়া, তাকে পাঠায় দিবে, তখন সে নাকি এরকম অনুরোধ করেছে যে সে কিন্তু গেছে ডাক্তার ভিসাতে, ঠিক আছে। তখন সে অনুরোধ করতেছে যে আমাকে পাঠায়ও না, আমি কাজের লোক হিসাবেও থাকতে আগ্রহী। তো এই যে কাজের লোক হিসাবে থাকতে আগ্রহী একজন ব্যক্তি, উনি
ডাক্তারের ভিসা নিয়ে চলে গেছে, ডাক্তারের কাগজপত্র প্রমাণ মানে একবারে সব মেডিকেল MBBS পাস করার প্রমাণ আদি সহ চলে গেছে। তো এই যে তুমি যে প্রসঙ্গটা বলতেছিলে আর কি, যে এইটার একটা উদাহরণ আর কি, যে এরকম তোমার সব যত যাই করার চেষ্টা করা হোক, ইন্ডিভিজুয়ালি যখন এই ধরনের এই জাল করার প্রক্রিয়া বা পাটপাড়ি করার প্রক্রিয়াটা চালু থাকবে, ততদিন পর্যন্ত আসলে বরং আস্তে আস্তে মানুষ আমাদেরকে বিশ্বাস করা আরো কমাই দিবে, আরো নেওয়া কমাই দিতে পারে। এই পথেই চলে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখন পাশ্চাত্য দেশের থেকে যদি বলি তো আমেরিকা নেয় না, কানাডাও অনেক কঠিন করে দিয়েছে, অস্ট্রেলিয়াও অনেক কঠিন করে দিয়েছে। এখন আস্তে আস্তে হলে কি এই সৌদি আরব যুদ্ধের পর এইসব কান্ট্রিজও অনেক কম নেওয়া শুরু করবে। ইনফ্যাক্ট অনেকেই ফেরত আসা শুরু হয়েছে। ইভেন যেসব কান্ট্রিগুলোর ইকোনমি এফেক্টেড হয়েছে, ফর এক্সাম্পল মালয়েশিয়া, তারা হলে গিয়ে র্যাপিড তারা চিন্তা করতেছে হলে গিয়ে কিভাবে তাদের ওন সিটিজেন দিয়ে এগুলো রিপ্লেস করা যায়। আচ্ছা আচ্ছা। তো এইগুলো এইটা নো ওয়ে। আর এআই তো ওয়ার্কার রিপ্লেস করবেই, এটা তো আমার দেশে এটা দেখা যাচ্ছে না, বাট ম্যানুফ্যাকচারিং এআই অলরেডি শুরু হয়ে গেছে উন্নত দেশগুলোতে, অলরেডি মানে মানুষের চাকরির উপর প্রভাব পড়া শুরু হয়ে গেছে। কিন্তু কেউ কেউ আবার বলে এরকম যে এআই এর কারণে তোমার ওভারঅল হয়তো সার্ভিস ইন্ডাস্ট্রি না, ঠিক যে হ্যাঁ ওই ইন্ডাস্ট্রিতে জব যেতে পারে, কিন্তু যে ফিজিক্যাল লেবারের যে কাজগুলো, এই কাজগুলো কি চলতেই থাকতে পারে, এরকম একটা ব্যাপার স্যাপার অনেকে বলে না। এইগুলো হতে পারে। তো বাংলাদেশে অনেকে তো ফিজিক্যাল লেবার করতেই যায় আর কি। হ্যাঁ, ফিজিক্যাল লেবার করতে যায়, বাট তারা আমাদের কান্ট্রিগুলো যেগুলো হলে গিয়ে তারা চেষ্টা করবে they will try to replace it with their own citizen first. যদি তাদের লোকজনেরই যদি চাকরি চলে যায় এআই এর জন্য, তারা হলে কি ওইভাবে সেই যে নিজেদের সিস্টেম দিয়ে চেষ্টা করবে যে রিপ্লেস করা যায় নাকি, তারপরে আচ্ছা আচ্ছা। ফরেন লেবার্স অর সামথিং লাইক দ্যাট। কারণ নিজের দেশেই তো সংকটে পড়বে। তাদের দেশেও তো ইনকাম ক্লাস আছে। সিঙ্গাপুর মানে এমন না যে সিঙ্গাপুরের সব লোকই হলে গিয়ে সেই টপ স্যালারি পাচ্ছে। তাদের দেশেরও lot of graduates looking for works, যারা ডিপ্লোমা করেছে, ইনফ্যাক্ট হাই স্কুল লেবার, তাদেরও তো একটা ব্যাপার আছে। তো এগুলা ইভেন্চুয়ালি আমার কাছে মনে হয় যে মানে not right now, but মানে আস্তে আস্তে ফেজ আউট করে দেওয়া হবে অনেক ধরনের কাজই। আমরা এখন আজকে অনুষ্ঠানের প্রায় করে শেষ প্রান্তে, তো সেই জায়গা থেকে যদি করি যে আমরা কিন্তু এই প্রবাসে যাওয়া নিয়ে বা মানুষ কেন বিদেশে যাচ্ছে বা দেশে থাকার বিকল্প কি হতে পারে বা দেশে থাকার ঝামেলা সুবিধা অসুবিধা এগুলো নিয়ে বিভিন্ন সময় আলাপ আলোচনা করছি বা করার চেষ্টা করছি, যাতে করে কি বলবো যে বাস্তবতাটা তুলে আনার জন্য। তো মানুষ এখন যদি এই বিদেশে যাওয়ার দরজাটাও সামনে আস্তে আস্তে বন্ধ হয়ে আসে, সেক্ষেত্রে সরকার বা রাষ্ট্র এদেরকে প্রস্তুত হইতে হবে যে আমার যে লোকজন চাকরির জন্য বিদেশে যেতে পারতেছে না, তাদের জন্য আমি দেশে কি করতে পারি। তো দেশে সরকার বলতেছে যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, এটা সেই কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য, বেকারত্ব কমানোর জন্য বিভিন্ন ধরনের কি বলবো যে প্রস্তুতি নেওয়া হচ্ছে বা পরিকল্পনা করা হচ্ছে। যদিও আমরা এগুলো বাস্তবায়ন এখন ওইভাবে দেখা শুরু করিনি, আমরা হয়তো ভবিষ্যতে সেগুলো দেখবো। কিন্তু এইটা যদি প্রস্তুত না থাকে সরকার, ইট ক্যান বি আ লাইক বিগ ডিজাস্টার। যে বাংলাদেশে গত স্বাধীনতার পরে 50 বছর যেটুকু উন্নতি হয়েছে সেটা আরো থমকে যেতে পারে, আরো বরং আগামী 10-20 ইয়ার্সে এটা আরো পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, যদি তুমি এরকম রেমিটেন্সের যে একটা বিশাল আর্নিং সোর্স এটা যদি তুমি হারায় ফেলো। বাংলাদেশ অর্থনৈতিক যে ফুটহোল্ড সেটা হচ্ছে একেবারে দুর্বল হয়ে যেতে পারে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা ক্লোজিং রিমার্কে আমি একটা জিনিস অ্যাড করে দেখতে চাই যে আমরা যে এতক্ষণ শ্রম বাজার নিয়ে কথা বলেছি, বাংলাদেশের অ্যাকচুয়ালি যেসব পোলাপাইন পড়াশোনা করতেও যাচ্ছে, তারাও দেখে কিন্তু অ্যাকচুয়ালি দে আর নট স্টিকিং উইথ এডুকেশন। আর একটা জিনিস অ্যাড করতে চাই, যারা স্টিক করতেছে তাদের হলে দেখা যাচ্ছে অনেক পোলাপাইনই ঢুকছে নট লাইক কিছু বলে ডুওলিঙ্গো এগুলো দিয়েছে, তারা এক সেমিস্টার পরে কন্টিনিউ করেনি। ইনফ্যাক্ট যারা কন্টিনিউ করেছে আজকাল যে কোয়ালিটি রিসার্চ বা মাস্টার্স এডুকেশনে বা ইনফ্যাক্ট পিএইচডি তেও যে কোয়ালিটি রিসার্চ হচ্ছে পিওরলি ChatGPT বেসড রিসার্চ, যে তারাও যে হলে যে একটা সাস্টেইন করতে পারবে, তারাও যে একটা দেশের একটা ভবিষ্যৎ হিসেবে মানে কি বলে মানে দেশের মান সম্মান রক্ষা করতে পারবে,
আমার কাছে একটু ডাউটফুল মনে হচ্ছে। না, এটা তো আমরা বিভিন্ন সময় দেখছি যে তোমার যেমন একটা সময় লন্ডনে ছিল, তারপর মানে ইংল্যান্ডে তারা হচ্ছে প্রচুর স্টুডেন্ট ভিসা দিচ্ছিল, তখন দলে দলে প্রচুর মানুষ ইংল্যান্ড গেছে, তারপর অস্ট্রেলিয়াতে একটা সময় গেছে, কানাডাতে একটা পিরিয়ড গেছে, ইউএসএ তে একটা পিরিয়ড গেছে কোভিড এর পরে। কানাডাতেও যেমন কোভিড এর পরে সেলফ সিচুয়েশন ছিল। এগুলা তো দেখা যায় যে ইউজুয়ালি লম্বা সময়ের জন্য ওপেন থাকে না, দেখা যায় যে 2-3-4 বছর প্রচুর লোক প্রচুর স্টুডেন্ট আসতে দেয়, এরপর হচ্ছে আস্তে আস্তে এটা আবার ওই যে বের করে দেওয়া অথবা হচ্ছে নতুনদের আসতে দেওয়া, এই পথেই তো যায় আর কি। হ্যাঁ, তো ওই জায়গা থেকে তখন যারা আসে তারা যে সবাই বেসিক্যালি যে তুমি যেটা বলছো যে পড়াশোনা করার উদ্দেশ্যে আসছে তাও না, অনেকে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করতে আরেকটা আসে। যদি রিসার্চ করতে যেসব স্টুডেন্ট গুলো আসে, আমরা যেটা দেখেছি যে একজন অ্যাডভাইজারের যদি ব্যাড এক্সপিরিয়েন্স হয় একটা বাংলাদেশি স্টুডেন্টের সাথে, সে জীবনও বাংলাদেশি স্টুডেন্ট আর নিবে না, ইউনিভার্সিটিতে তো আর কোনো ইয়ে নেই। তো এইখানে অ্যাডভাইজার ছাড়াও যেমন ওই যে বললাম যে মালয়েশিয়াতে আমি সেদিন একটা ভিডিও দেখলাম যে একটা ছেলে সে মালয়েশিয়া যাচ্ছে, দুজন ভাই এবং স্টুডেন্ট ভিসায় যাচ্ছে। তো তাদেরকে দেখেই মোটামুটি কনফার্ম বা কথাবার্তা শুনেই কনফার্ম হওয়া যায় যে দেশ আর নট স্টুডেন্ট, ডেফিনেটলি নট স্টুডেন্ট। এবং এটা just আমার মনে হচ্ছে তা না, আমি কমেন্টে যেমন অনেক মানুষকে দেখলাম একই কথাই বলতেছে যে না, তাদেরকে দেখে তো কোনোভাবেই তাদের কথাবার্তা আচার আচরণে মনে হচ্ছে না যে মালয়েশিয়ায় গিয়ে তারা পড়াশোনা করার মতো প্রিপেয়ার্ড বা ইয়ে। আমি বৈষম্য করতেছি না, কিন্তু একটা আছে না যে একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট সে যখন মাস্টার্স পিএইচডি করতে যাবে, তারা তো তোমার দেখে মনে হবে যে আচ্ছা হি আন্ডারগ্রেড পাস করা একজন মানুষ। তো ওই রকম আর কি। তো মানুষ তো যাচ্ছে, তো এই ফাঁকগুলো ইউজ করে অনেকেই অনেক দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তো কান্ট্রিগুলো ওইভাবেও ইনস্টিটিউশন ফার্স্টে শুরু করবে, তারপরে আমরা এগুলো নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি গো ব্যাক অ্যান্ড ওয়াচ দোজ ভিডিওস, লাইক কেন ইনস্টিটিউশন এখন কান্ট্রি বেসড রিজেকশন করছে, ইনস্টিটিউশন নট অনলি দেশের ইমিগ্রেশন সিস্টেম করে, ইউনিভার্সিটি রিজেক্ট করে দিচ্ছে যে এই দেশের লোকজনকে নেওয়া যাবে না দেবো। তো ইভেনচুয়ালি ওটা দেশের ইমিগ্রেশন সিস্টেমও এরকম ডিসিশন দেয়। তো we'll see what happens, you know. না, ভবিষ্যৎ জানি না আমরা, বাট আমরা ভবিষ্যতে আশা করি এইসব পরিস্থিতির উন্নতি হবে, বা বাংলাদেশিদের বিদেশে যাওয়ার ব্যাপারেও আমাদের স্কিল হইতে হবে, আর উন্নত হইতে হবে, বা দেশেও আমাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। বা এখন তো গ্লোবালি ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবী কানেক্টেড, দেশে আমরা অনেক কাজ করতে পারি, এইগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় আলাপ আলোচনা করছি। সব ধরনেরই এভিনিউ গুলা, সব অপরচুনিটি গুলাই মানে খোলা রাখা উচিত বা চেষ্টা করা উচিত, এবং সরকারি ভাবেও মানুষকে এই ধরনের অন্যান্য অল্টারনেটিভ গুলোর ব্যাপারে উদ্বুদ্ধ করার চেষ্টা করা উচিত, বা মানুষকে জানানো যে তুমি এটা করতে পারো। কারণ সবাই তো আসলে ওইভাবে জানে না বা সুযোগ পায় না। দেখা যাচ্ছে তুমি যখন সরকারি উদ্যোগে জানানো হয় বা বড় আকারে মানুষের কাছে যে আচ্ছা আমি এটা যদি না করতে পারি, আমার অন্যান্য এই সুযোগ আছে, people would actually maybe do better in Bangladesh. এই আশা রেখেই আমরা আজকের মতো অনুষ্ঠানটা প্রায় শেষ করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী এপিসোডে আবার কথা হবে। Assalamu alaikum.